ওকে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলো তো। ওকে, সাউন্ড ক্লিয়ার। তো সবাই কেমন আছো? তোমাদের সাথে আরেকটা ক্লাসে দেখা হয়ে গেল। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের শেষ ক্লাস 11তম ক্লাস করব। আমাদের 3টা ছোট ছোট টপিক বাকি আছে। মোটামুটি এই অধ্যায়ের যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে টপিকগুলা থেকে সৃজনশীল প্রশ্ন আসে নরমালি, তো সেরকম টাইপের মানে টপিকগুলো কিন্তু আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে। যেমন ফটোতড়িৎ ক্রিয়া, তারপরে আপেক্ষিকতা, কম্পটন ক্রিয়া আলোচনা করে ফেলছি। তো আজকের ক্লাসে আমরা এক্স রে প্রোডাকশন এবং হচ্ছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই যে ছোট ছোট 3টা টপিক, এই 3টা টপিক আমরা আজকে একটু আলোচনা করব। তো চলো, তোমাকে প্রথমে ফটোতড়িৎ ক্রিয়ার আমি একটা বিশেষ জিনিস একটু দেখাই আগে। আমরা ফটোতড়িৎ ক্রিয়ার যে এক্সপেরিমেন্টটা করছিলাম, ফটোতড়িৎ ক্রিয়ায় ফটোতড়িৎ প্রবাহের নির্ভরশীলতা। এই যে ফটোতড়িৎ প্রবাহ, এই ব্যাপারটা আসলে কিসের উপর নির্ভরশীল? তা আমরা কেমন একটা এক্সপেরিমেন্ট করছিলাম মনে আছে, যে একটা বায়ুশূন্য কোয়ার্টজ নল নিতে হবে, নিয়ে সেখানে 2টা ধাতব পাত থাকবে। এই ধাতব একটা ধাতব পাতের উপর আলো ফেলতে হবে, যে এই একটা ধাতব পাত আর এই একটা ধাতব পাত। তো তোমরা অলরেডি যুদ্ধ করে ফেলছিলা, অ্যানোড এবং ক্যাথোড নিয়ে যুদ্ধ করে ফেলছিল অলরেডি। তারপরে এরকম একটা ছোট্ট ব্যাটারি, খুবই নগণ্য মানের ব্যাটারি, এভাবে যুক্ত করতে হবে, এটা মাইনাস এটা প্লাস দিয়ে, ধরো সুইচ, একটা অ্যামিটার দিয়ে একটা বর্তনী কমপ্লিট করতে হবে আর কি। এবার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো এই ধাতব পাতে পড়বে। উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো বা ফোটন এই ধাতব পাতে ফেলা হবে, এভাবে ঝাঁকে ঝাঁকে ফোটন ফেলা হবে। এই ফোটনগুলা পড়ে এই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে, আর এই ধাতব পাত থেকে ইলেকট্রনগুলা নির্গত হয়ে ওই পাতের দিকে দৌড় দিবে। ইলেকট্রনগুলা নির্গত হয়ে ওই পাতের দিকে দৌড় দিবে, গিয়ে এই পাতে পৌঁছাবে। তারপরে এভাবে তড়িৎ প্রবাহ তৈরি হবে, ইলেকট্রনগুলো এভাবে ঘুরবে। যেহেতু এই পাত থেকে ইলেকট্রন সরে যাচ্ছে, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, এই পাতে গিয়ে ইলেকট্রনগুলো বসছে, তাহলে এই প্লাস টার্মিনাল কি করবে, এই পাশের ইলেকট্রনগুলোকে টেনে এই পাশে নিয়ে আসবে। তো এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো এইভাবে ঘুরতে থাকবে। তো ইলেকট্রনগুলো যদি এভাবে ঘোরে, তাহলে এর উল্টা ডিরেকশনে আমরা এখানে তড়িৎ প্রবাহ পাবো। এই তড়িৎ প্রবাহটাকে বলা হয় ফটো তড়িৎ প্রবাহ। এবার আমরা এই জিনিসটা বুঝতে চাইতেছি যে এই ফটো তড়িৎ প্রবাহ আসলে কিসের উপর ডিপেন্ড করবে। এই ফটো তড়িৎ প্রবাহের মাত্রাটা আমি বাড়াইতে চাই, তড়িৎ প্রবাহের মানটা আমি বাড়াইতে চাই, তাহলে কি করলে ফটো তড়িৎ প্রবাহের মাত্রাটা বাড়বে, মানটা বাড়বে? তো এই জিনিসটা এখন আমরা খুঁজে বের করতে চাই, এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে চাই। দেখো, এটা মাইনাস টার্মিনাল হলে এটা মাইনাস টার্মিনাল, এটা প্লাস হলে এটা প্লাস টার্মিনাল। তো এটার নাম ছিল কি? এটার নাম ছিল হচ্ছে অ্যানোড, এবং এটার নাম কি ছিল? ক্যাথোড। তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয়ে অ্যানোডের দিকে যাচ্ছিল। এখন আমরা চাই তড়িৎ প্রবাহ আই এইটা যেন বেশি হয়। তাহলে আই কিসের উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন ই ডিভাইডেড বাই টি, বা আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউ কি? চার্জ। ইলেকট্রন ফ্লো হচ্ছে না, এভাবে ইলেকট্রন ফ্লো করতেছে, তাহলে ইলেকট্রন যদি প্রবাহিত হয়, তাহলে কিউ হচ্ছে এন ই ডিভাইডেড বাই টি। এই এন কি? এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এন ইলেকট্রনের, ফটো ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমি যদি তড়িৎ প্রবাহটা বাড়াইতে চাই, তাহলে আমার ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে হবে। এই যে এই ইলেকট্রনগুলো হচ্ছে ফটো ইলেকট্রন, এই ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে হবে। এখন এই ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে গেলে বেশি বেশি কম্পাঙ্কের আলো এই ধাতব পাতে ফেলা লাগবে। কি বুঝছো আমার কথা? কি করা লাগবে? বেশি কম্পাঙ্কের আলো ফেলা লাগবে। যত বেশি কম্পাঙ্কের আলো আমি ফেলবো, তত বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে। কি তাই তো? উত্তর হচ্ছে না, এটা ভুল, এটা মারাত্মক ভুল কথা। এই যে অনেকেই বলতেছো যে ভাই বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেলতে হবে। না ভাই, আমি বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেললে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে? নো, এটা মিথ্যা কথা, এটা ভুল কথা। আমি যদি বেশি কম্পাঙ্কের, বেশি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেলি, বেশি শক্তি সম্পন্ন আলো, তাহলে সেই ক্ষেত্রে
আমি যদি আমি যদি বেশি ফ্রিকোয়েন্সির বেশি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেলি, বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেলি, তাহলে বেশি গতিশক্তির ইলেকট্রন নির্গত হবে। দেখো আমাদের সূত্রটা কি ছিল, এই যে ফোটনের শক্তি ছিল ই ইকুয়াল টু এইচএফ, ধাতুর কার্যাপেক্ষক ছিল ফাই, তাহলে ইকুয়াল টু ফাই প্লাস কে ম্যাক্স। ফাই এর একটা ফিক্সড মান, ফাই কিন্তু কোন একটা ধাতুর জন্য ফিক্সড। তাহলে আমি যদি ই এর মানটা বাড়াই, ই মানে এইচএফ, অর্থাৎ বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেলি, বেশি ফ্রিকোয়েন্সি বা কম তরঙ্গ দৈর্ঘ্য, এইচসি বাই ল্যামডা, তাহলে ফ্রিকোয়েন্সি যত বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য যত কম তত শক্তি বেশি, ফোটনের শক্তি বেশি, এটা তো ফিক্সড। তাহলে ই এর মান বেশি হলে কে ম্যাক্স এর মান বেশি হবে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ারটা বেশি হবে। তাহলে আমি যদি বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেলি, বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে, বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে না, বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে না, বেশি গতিশক্তির ইলেকট্রন নির্গত হবে। ইলেকট্রনটার গতিশক্তি থাকবে বেশি, বাট বেশি সংখ্যক তো না। তুমি যত বেশি ফ্রিকোয়েন্সি আলো ফেলবা তত বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে, কিন্তু ইলেকট্রন নির্গত হবে তো একটা একটা করে। এই যে ই কয়টা ফোটনের শক্তি? এটা একটা ফোটনের শক্তি, একটা ফোটনের শক্তি। তো একটা ফোটনের যদি আমি শক্তি বাড়াই, সেই ফোটন যে ইলেকট্রনটাকে নির্গত করবে সেই একটা ইলেকট্রনের গতিশক্তি, একটি ফটো ইলেকট্রনের গতিশক্তি, ফটো ইলেকট্রনের বেগ বা গতিশক্তি বাড়বে, ফটো ইলেকট্রনের গতিশক্তি বা বেগ বাড়বে। কিন্তু আমরা তো চাই আয়ের মান বাড়াইতে। আয়ের মান বাড়ানোর জন্য এন এর মান বাড়াইতে হবে। এন মানে ফটো ইলেকট্রনের সংখ্যা। তাহলে ফ্রিকোয়েন্সি, আলোর ফ্রিকোয়েন্সি বাড়াইলে হবে না, কি করতে হবে? তুমি যদি ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে চাও তাহলে ফোটনের সংখ্যা বাড়াইতে হবে। এই যে ছোট হাতের এন, এই ছোট হাতের এন ছিল কি? ফোটনের সংখ্যা। তাহলে তোমার এই ফোটনের সংখ্যাটা বাড়াইতে হবে। একটা ফোটন একটা ইলেকট্রনকে শক্তি দেয়। এই যে শক্তিটা, এই যে কেম্যাক্স, এই শক্তিটা একটা ফোটনের কাছ থেকে পাচ্ছে, ই এর কাছ থেকে পাচ্ছে। একটা ফোটন একটা ইলেকট্রনকে শক্তি দিবে। তা আমি যদি এখানে অনেক বেশি সংখ্যক ফোটন ফেলতে পারি, তাহলে অনেক বেশি সংখ্যক ইলেকট্রন ফোটনের কাছ থেকে শক্তি অ্যাবজর্ব করে নিয়ে নির্গত হতে পারবে। এই কথা বুঝতে পারছো? আমি একটা ফোটন, এই যে ধাতব পাত, এই ধাতব পাতে আমি একটা ফোটন ফেলতেছি, এই একটা ফোটন একটা ইলেকট্রনকে নির্গত করতেছে, যে একটা ইলেকট্রনকে নির্গত করতেছে, আমি যদি আরো একটা ফোটন ফেলি, যদি ফেলি, তাহলে আরো একটা ইলেকট্রন নির্গত হতে পারবে, আমি যদি আরো একটা ফোটন ফেলি, ধাতব পাতে যদি আরো একটা ফোটন ফেলা হয়, তাহলে এখান থেকে আরো একটা ইলেকট্রন এই ধাতব পাত থেকে নির্গত হতে পারবে। তাহলে যত বেশি সংখ্যক ফোটন আমি ফেলবো, ইলেকট্রন নির্গত হবে তত বেশি সংখ্যক। আর ইলেকট্রন যত বেশি নির্গত হবে তত আমি তড়িৎ প্রবাহটা, চার্জের মান তত বাড়বে, আমি তড়িৎ প্রবাহ তত পাবো। তাহলে ফোটনের সংখ্যা, ঠিক আছে, এভাবে লিখি একটু, ফোটনের সংখ্যা, নাম্বার অফ ফোটন কাউন্ট, এটা যদি তুমি বাড়াও তাহলে ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়বে, ফটো ইলেকট্রনের সংখ্যা বাড়বে। যত ফটো ইলেকট্রনের সংখ্যা বেশি হবে তত তড়িৎ প্রবাহ বেশি হবে। আর ফটো ইলেকট্রনের সংখ্যা যখন বেড়ে যায়, দেখো ফোটনের সংখ্যা বাড়ে না, এই ফোটনের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হয় আলোর তীব্রতা বৃদ্ধি পাওয়া। এটাকে একটু লিখি যে আলোর তীব্রতা বৃদ্ধি পাওয়া। ফোটনের সংখ্যা বাড়াইলে আলোর তীব্রতা বাড়বে। আলোর তীব্রতা বৃদ্ধি মানে ফ্রিকোয়েন্সি বেশি না, আলোর শক্তি বেশি মানে ফ্রিকোয়েন্সি বেশি, আর আলোর তীব্রতা বেশি মানে বেশি ফোটন। যত বেশি ফোটন তীব্রতা তত বেশি। কি কথা বুঝছো? তাহলে আলোর তীব্রতা বেশি হবে যখন ফোটন সংখ্যা বেশি হবে, তীব্রতা হচ্ছে আই, ঠিক আছে, তীব্রতা আই বাড়বে। এবার তীব্রতা বাড়লে বা ফোটন সংখ্যা বাড়লে ফটো ইলেকট্রন বেশি নির্গত হবে, তাহলে ফটো ইলেকট্রনের সংখ্যাও বাড়বে, এই যে ফটো ইলেকট্রনটাও বাড়বে। কি কথা বুঝছো? ফটো ইলেকট্রনটা বাড়বে, এগুলা বৃদ্ধি, এই তীর চিহ্নগুলা বৃদ্ধি বোঝাচ্ছে, আবার এই তীর চিহ্নগুলোর সাথে জড়াই ফেলো না, ঠিক আছে, এইগুলা বৃদ্ধি বোঝাচ্ছে। এই তীব্রতাটা আই, ইন্টেন্সিটির তীব্রতা। এবার ফটো ইলেকট্রন যদি বাড়ে তাহলে ফটো তড়িৎ প্রবাহ বাড়বে, ফটো তড়িৎ প্রবাহ
ফটোতড়িৎ প্রবাহ বাড়বে। ঠিক উল্টা ভাবে যদি বলি, ফোটনের সংখ্যা যদি কমে যায়, তুমি যদি কম ফোটন ফেলো তাহলে আলোর তীব্রতা কমে যাবে। আলোর তীব্রতা কম হলে ফটো ইলেকট্রন নির্গত হবে কম। ফটো ইলেকট্রন নির্গত যদি কম হয় তাহলে কারেন্ট হয়ে যাবে কম, কারণ চার্জ কমে যাবে। তখন ফটো ইলেকট্রনের সংখ্যার তারতম্য মানে কমে যাওয়ার কারণে, হ্রাস পাওয়ার কারণে আলোর তীব্রতাটা কমে যাবে, আলোও কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কারেন্ট চাই। এই যে কারেন্ট আয়ের কি অবস্থা হবে, তড়িৎ প্রবাহের মাত্রার কি অবস্থা হবে? তো সেই তড়িৎ প্রবাহের মাত্রা আসলে ফোটনের সংখ্যার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ফোটনের শক্তির উপর ডিপেন্ড করে না, ফোটনের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে। তাহলে গ্রাফটা কেমন হবে? যদি আমি গ্রাফটা দেখাই, গ্রাফটা যে তীব্রতার সাথে, ধরো আলোর তীব্রতা, তীব্রতার সাথে তড়িৎ প্রবাহ, তীব্রতার সাথে তড়িৎ প্রবাহ সমানুপাতিক, তীব্রতার সাথে তড়িৎ প্রবাহ এরকম সমানুপাতিক থাকবে। যদি আলোর তীব্রতা একেবারে শূন্য হয়ে যায়, অর্থাৎ কোনো ফোটন যদি নির্গত না হয়, তাহলে ফটো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। এখান থেকে যদি কোনো ইলেকট্রন নির্গত না হয়, ফোটন যদি না পড়ে, তো ইলেকট্রন কেমনে নির্গত হবে? ইলেকট্রন যদি নির্গত না হয় তাহলে ফটো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। কত সহজ জিনিস। একটা শর্টকাট টেকনিক তোমার শিখাই দিই, এগুলো তো এমসিকিউতে আসে, যে তড়িৎ প্রবাহ, ফটো তড়িৎ প্রবাহ কিসের উপর ডিপেন্ড করে? তয়ের সাথে ত মিলাবা, তয়ের সাথে ত। তড়িৎ প্রবাহ তীব্রতার উপর, আলোর তীব্রতার উপর নির্ভর করে। তয়ের সাথে ত মিলাবা, তড়িৎ প্রবাহ আলোর তীব্রতার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এইভাবে মাথায় রাখবা। এইবার তাহলে যদি প্রশ্ন করা হয় যে ভাই আমি তাহলে যদি ফোটনের শক্তি বাড়াই, ফোটনের শক্তি যদি বাড়াই, তরঙ্গ দৈর্ঘ্য যদি কমাই, কম্পাঙ্ক যদি বাড়াই, তাহলে কি বাড়বে? তাহলে ভাই গতিশক্তি বাড়বে, ভি বাড়বে। তাহলে সেটাও আমরা একটু লিখে দিই। তাহলে ফোটনের কম্পাঙ্ক বাড়ালে, কম্পাঙ্ক বাড়ালে, কম্পাঙ্ক বাড়ানো মানে শক্তি বাড়ানো, বা শক্তি বাড়ালে বা তরঙ্গ দৈর্ঘ্য কমালে, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সাথে উল্টা সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য কমালে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি, ভেদন ক্ষমতা বাড়ালে, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। কম্পাঙ্ক যত বাড়াবো তত বেশি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন হবে। তাহলে ভেদন ক্ষমতা কি, ভেদন যোগ্যতা বাড়ালে, ভেদন যোগ্যতা বাড়ালে কি হবে? ভেদন যোগ্যতা বাড়ালে বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি বাড়বে, বা বেগ বাড়বে, ঠিক আছে, ঠিক আছে, ইকুয়াল টু 5 প্লাস কেম্যাক্স। অলরেডি লিখছি এটা 5 ফিক্সড। তাহলে ই এর সাথে 5 এর সম্পর্ক, ইকুয়াল টু এইচএফ এইচসি বাই ল্যামডা। তাহলে এগুলা বাড়াইলে হাফ এম ভি স্কয়ার ইভিএস নিবৃত বিভব এইগুলা বাড়বে। ঠিক আছে, যেটা বাড়ালে এটা বাড়বে, এই যে এগুলা বাড়াইলে এগুলা বাড়বে, বেগ বাড়বে, ইভিএস বাড়বে, গতিশক্তি বাড়বে। ওকে, ডান। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবার আসো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এক্স রে প্রোডাকশন। দেখো, এক্স রে প্রোডাকশন হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়ার উল্টা ঘটনা। এক্স রে প্রোডাকশন ফটো তড়িৎ ক্রিয়ার উল্টা ঘটনা। ফটো তড়িৎ ক্রিয়ায় যেটা ঘটছে, ফটো তড়িৎ ক্রিয়ায় কি ঘটনা ঘটছে? এটা একটা ধাতব পাত, এই ধাতব পাতে তুমি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলো ফেলছো, এই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয়ে গেছে, এই যে ইলেকট্রন নির্গত হয়ে গেছে। উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলোর শক্তি ইকুয়াল টু এইচএফ, আর ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার বা কেমেক্স। তাহলে কি হচ্ছে? ফোটন ফেলে ইলেকট্রন নির্গত করা হচ্ছে। তাহলে ফোটন দিয়ে আঘাত করে, কোনো ধাতব পাতকে ফোটন দিয়ে আঘাত করে
ফটো ইলেকট্রন নির্গত হচ্ছে, ফটো ইলেকট্রন নির্গত করা হচ্ছে। এইবার এক্স রে প্রোডাকশন, এক্স রে প্রোডাকশন ঠিক এর উল্টাটা ঘটবে, ঠিক এর উল্টাটা ঘটবে। কি ঘটবে? এইবার আমরা ইলেকট্রন দিয়ে ধাতব পাতকে আঘাত করব, ইলেকট্রন দিয়ে উল্টা, জাস্ট তীর চিহ্ন উল্টা, এই গেল তীর চিহ্ন জাস্ট উল্টাটা, এটা এটা, অর্থাৎ এবার ইলেকট্রন দিয়ে ধাতব পাতকে আঘাত করব। যখন ইলেকট্রন দিয়ে ধাতব পাতকে আঘাত করব, ওই ধাতব পাত থেকে তখন ফোটন নির্গত হবে, জাস্ট উল্টা ঘটনা। তাহলে ধরো এটা হচ্ছে ধাতব পাত, এটা হচ্ছে ধাতব পাত। এবার ধাতব পাতে আমি ইলেকট্রন দিয়ে আঘাত করব, এটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন দিয়ে ধাতব পাতে আঘাত করা হবে। ধাতব পাতে আঘাত করলে এইখান থেকে বিকিরণ বর্ণালী নির্গত হবে। দেখো অনেকে ভাবে কি এই বিকিরণ বর্ণালী মানে দেখতেই হবে, আলো দেখতেই হবে, দেখতেই হবে এমন কোনো কথা নেই। আলোর একটা একটা রেঞ্জ দৃশ্যমান, কিন্তু এর বাইরেও কিন্তু আলো আছে যেগুলো দৃশ্যমান নয়, অদৃশ্য আর কি। তাহলে এখান থেকে ফোটন নির্গত হবে। এই যে ফোটনটা, এই ফোটনটাই হচ্ছে এক্স রে, এই যে ফোটনটা এটাই হচ্ছে এক্স রে, এক্স রে নির্গত হবে। ঠিক আছে? এবং এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, এই যে কনসেপ্ট এটাকে কাজে লাগিয়ে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে বেশ একটা বিপ্লব সাধন করে ফেলা হয়েছে। বুঝতে পারছো? এই যে ফিজিক্স এগুলো যদি না থাকতো তো চিকিৎসা বিজ্ঞান এত দূর আগাইতো? সবকিছুর মূলে দেখবা পদার্থবিজ্ঞান, খুঁজলে সবকিছুর মূলে পাওয়া যাবে পদার্থবিজ্ঞান। এই ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুর মূলে কি আছে? সবকিছুর মূলে আছে পদার্থবিজ্ঞান। ওকে, তাহলে এইটা হচ্ছে এক্স রে প্রোডাকশন। এবার এক্স রে দুই ধরনের হয়, এক্স রে হয় দুই ধরনের, এটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন দিয়ে ধাতব পাতে আঘাত করে ফোটন নির্গত করব, ফোটন, এটাই হচ্ছে এক্স রে প্রোডাকশন। এবার এক্স রে দুই ধরনের হয়, এক্স রে দুই ধরনের হয়, একটা হচ্ছে কঠিন এবং আরেকটা হচ্ছে কোমল। কঠিন এক্স রে, কঠিন এক্স রে, আর একটা হচ্ছে কোমল এক্স রে। আচ্ছা, কঠিন এক্স রে মানে কি? কঠিন এক্স রে মানে বেশি শক্তি সম্পন্ন ফোটন, ঠিক আছে? বেশি শক্তি সম্পন্ন ফোটন, তার মানে এর ফ্রিকোয়েন্সি এফ বেশি আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কম। এই যে বেশি শক্তি সম্পন্ন, এই যে শক্তির মানটা, এই শক্তির মানটা যদি আমি মনে করো শক্তির এককের মাধ্যমে যদি বলি তাহলে এটা মেগা ইলেকট্রোভোল্ট, এই রেঞ্জে শক্তি, ঠিক আছে? এটা হচ্ছে কঠিন এক্স রে, মেগা ইলেকট্রোভোল্ট ফোটনের শক্তি। আর কোমল এক্স রে হচ্ছে কম ভেদন ক্ষমতা সম্পন্ন, কম শক্তি সম্পন্ন, কম শক্তি সম্পন্ন মানে এর তুলনায় কম শক্তি সম্পন্ন ফোটন। তাহলে কম শক্তি সম্পন্ন হলে ফ্রিকোয়েন্সি এফ কম হবে কঠিন এক্স রে তুলনায়, আর ল্যামডাটা বেশি হবে, ল্যামডাটা বেশি হবে। এর যদি আমি শক্তি রেঞ্জ বলি তাহলে এটা হচ্ছে কিলো ইলেকট্রোভোল্ট রেঞ্জে, ঠিক আছে? ওটা মেগা ইলেকট্রোভোল্ট আর এটা হচ্ছে কিলো ইলেকট্রোভোল্ট রেঞ্জে। বলো বুঝলা কিনা? এর এর তরঙ্গ দৈর্ঘ্য, এর যদি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হয় তো এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.1 অ্যানমস, তরঙ্গ দৈর্ঘ্য কম, 0.1 অ্যানমস্ট্রং। আর এর যে তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্য দেখো, এটা আনুমানিক মান বলতেছি, বই থেকে দেখে নিতে পারো, আমি আনুমানিক মান বলতেছি 0.1 অ্যানমস্ট্রং এর কাছাকাছি, কাছাকাছি। বেশি শক্তি সম্পন্ন, বেশি ফ্রিকোয়েন্সি, বেশি শক্তি, কম তরঙ্গ দৈর্ঘ্য। আর এর তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যারমস্ট্রং এর কাছাকাছি, 10 অ্যারমস্ট্রং এর কাছাকাছি। এবার দেখো যে কঠিন এবং কোমল এক্স রে কোথায় কোন জিনিসটা ব্যবহার করা হয়, কোথায় কোন জিনিসটা ব্যবহার করা হয়? বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে এই কোমল এক্স রেটাই ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে মনে করো তোমার হাড্ডি ভেঙে গেছে কিনা, বা তোমার মনে করো যে সাপোজ পেটের মধ্যে কোনো জিনিস দেখতে হবে আর কি, যে কোথায় কি হয়েছে না ঘটনা,
এই জিনিসগুলো দেখার জন্য এই কোমল এক্সরে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমার যে যখন দাঁতে ব্যথা হয়েছিল, এই যে দাঁতের এখানে এক্সরে করা হয়েছিল, দাঁত একটা এবড়ো থেবড়ো ভাবে ছিল, তো এটা আমরা দেখছিলাম যে এক্সরে এর মাধ্যমে এটা দেখছিলাম। তো এক্সরেটা হচ্ছে এই যে এক্সরেটা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করে, সেটা কোমল এক্সরে। মনে করো চামড়া ভেদ করে যাইতে পারে, ঠিক আছে, কিন্তু হাড় ভেদ করে যাইতে পারে না। তো হাড় যখন ভেদ করে যাইতে পারবে না, চামড়া ভেদ করে যাইতে পারবে কিন্তু হাড় ভেদ করে যাইতে পারবে না। এই কারণে তখন হয় কি যে আমরা এক্সরের যে প্লেটটা দেখি না, তো এখানে যেখানে হাড় থাকে সেখানে ভেদ করে যাইতে পারে না বলে ওই জায়গাটা সাদা থাকে, বোঝা যায় যেখানে হাড় আছে। কিন্তু যেটা মনে করো যে হাড় ভেদ মানে যেটা মনে করো যে হাড় ভেদ করে যাইতে পারে বা ধাতু ভেদ করে যাইতে পারে, তো সেইটা হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে এই যে কঠিন এক্সরে। তো সেটা ব্যবহার করা হয় কি কাজে? মনে করো বিভিন্ন ধাতুতে সূক্ষ্ম ছিদ্র করার কাজে, ধাতু ছিদ্র করার কাজে, বিভিন্ন মনে করো যে শিল্প কারখানায় এই কঠিন এক্সরেটা ব্যবহার করা হয়। তাহলে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয় কমন এক্সরে। চিকিৎসা বিজ্ঞানে কমন এক্সরে ব্যবহার করা হয়। আর মনে করো যে শিল্প কারখানা বা ধাতুতে ছিদ্র করতে, ধাতুতে সূক্ষ্ম ছিদ্র করতে, সূক্ষ্ম ছিদ্র করার কাজে এই কঠিন এক্সরেটা ব্যবহার করে, যার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, এইবার আসো এক্সরে প্রোডাকশন, কিভাবে এক্সরে তৈরি করা হয়। আমরা এক্সরে প্রোডাকশন করব কিভাবে, কি এক্সপেরিমেন্টের দ্বারা? তো ফটোতড়িৎক্রিয়া যেমন একটা এক্সপেরিমেন্ট ছিল, তো এরকম একটা এক্সপেরিমেন্ট আছে। ঘটনা কি সেটা তো আমরা বুঝে গেছি, এখন সেটা অ্যাপ্লাই করতে হবে। ঘটনা কি সেটা আমরা বুঝে গেছি, এবার সেটা অ্যাপ্লাই করতে হবে, সেটা কাজে লাগাতে হবে। তো কিভাবে কাজে লাগাবো সেটাই হচ্ছে এখন কথা। দেখো, এই যে একটা চিত্র আছে, এই চিত্রটা হচ্ছে এক্সরে প্রোডাকশনের চিত্র। ঠিক আছে, এটা কোনো মতে আঁকবা, ঠিক আছে, এটা কোনো মতে আঁকবা, এটা হচ্ছে এক্সরে প্রোডাকশনের চিত্র, কোনো মতে আঁকবা, আঁকতে পারবে না এরকম একটা, এটাকে বলা হয় কুইজ নল। এই যে নলটা, এই নলটা হচ্ছে কুইজ নল, এই নলটার নাম হচ্ছে কুইজ নল। তো এরকম একটা কুইজ নল আঁকবা, এই যে এরকম একটা কুইজ নল, এটা আঁকবা। তারপরে কি করা হয়, এখানে একটা ফিলামেন্ট থাকে, এখানে একটা উত্তপ্ত ফিলামেন্ট থাকে, তড়িৎ প্রবাহের মাধ্যমে এটাকে উত্তপ্ত করা হয়। আর এখানে একটা ধাতব পাত থাকে, এই যে এখানে একটা ধাতব পাত থাকে, এটা একটা ধাতব পাত, এটা একটা ধাতব পাত থাকে। এবার দেখো আমরা কি করব, এই ধাতব পাত থেকে ফোটন নির্গত করব কিভাবে, ইলেকট্রন ছুড়ে। ঠিক আছে, তোমার এই চিত্রে দেখতেই হবে না, তুমি এই চিত্রে দেখো। তাহলে আমরা প্রথমে আগে একটা বর্তনী তৈরি করব, এই যে এরকম একটা বর্তনী আমরা তৈরি করব। দেখো এইখানে একটা ভোল্টেজ থাকবে, এই যে এই দুই বিন্দুর মধ্যে একটা ভোল্টেজ থাকবে, ইউ এইচ দিয়ে প্রকাশ করবে এটাকে। এটাকে বলা হবে হিটার ভোল্টেজ, এটাকে বলা হবে হিটার ভোল্টেজ। এই যে ফিলামেন্টটা, এই ফিলামেন্টটাকে হিট দিবে এই ভোল্টেজটা। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া আমরা পড়ছি না, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, যে এইচ ইকুয়াল টু হিট, এটা ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তাহলে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের কারণে এটাতে তড়িৎ প্রবাহ হবে, এই যে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে। এখানে এই যে এরকম একটা ব্যাটারি আছে, এটাতে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ হওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে, এই যে ফিলামেন্ট আছে, এই ফিলামেন্টটা উত্তপ্ত হবে, এখানে হিট প্রডিউসড হবে। এটা হচ্ছে হিটিং কয়েল, এটা হচ্ছে হিটিং কয়েল বা ফিলামেন্ট। ঠিক আছে, হিটিং কয়েল বা ফিলামেন্ট। তো এই ফিলামেন্টটা উত্তপ্ত হবে, এত বেশি উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে পরে এইখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে আসবে, এইখান থেকে ইলেকট্রন, এইভাবে ইলেকট্রন নির্গত হয়ে আসবে। বোঝা গেছে, কথা বোঝা গেছে, যে এইখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে আসবে। এইবার আমরা কি করতে চাই, সেই ইলেকট্রন দিয়ে এই ধাতব পাতে আঘাত করতে চাই,
সেই ইলেকট্রন দিয়ে এই ধাতব পাতে আঘাত করতে চাই, তাহলে এই ইলেকট্রনগুলো ছুটে গিয়ে ওই ধাতব পাতে আঘাত করবে, অনেক বেশি গতিশক্তি নিয়ে গিয়ে ওই ধাতব পাতে আঘাত করবে। তাহলে এই ইলেকট্রনগুলোকে এক্সিলারেটেড করতে হবে, এই ইলেকট্রনগুলোকে ত্বরিত করতে হবে। ত্বরিত কিভাবে করব? এমন যদি একটা ঘটনা ঘটতে পারতো যে আমরা এই ইলেকট্রনগুলোকে এইদিকে টেনে নিয়ে আসবো, অথবা এদিক দিয়ে ঠেলবো, এইভাবে ঠেলবো, এই পাশে টেনে নিয়ে আসবো, এরকম যদি করতে পারতাম তাহলে খুব ভালো হইতো। হ্যাঁ, করব কিভাবে? এই যে এর মধ্যে একটা ব্যাটারি আমরা বসাই দিব এইখানে, এই যে এখান থেকে এইখানে এবার একটা ব্যাটারি বসাই দিব এই দুই বিন্দুর মধ্যে, এই দুই বিন্দুর মধ্যে একটা ব্যাটারি বসাবো এমন ভাবে এই ইলেকট্রনগুলোকে যেন টেনে নিয়ে আসে, তার মানে এই পাশে যেন প্লাস থাকে, এটা যেন প্লাস হয়, আর এই ইলেকট্রনগুলোকে যেন এদিক দিয়ে ঠেলে, তার মানে এটা যেন মাইনাস হয়। তাহলে এখানে লাগাবো এই যে মাইনাস, ব্যাটারির মাইনাস, মাইনাস টার্মিনালটা এখানে লাগাবো, প্লাস টার্মিনালটা এখানে লাগাবো। এই যে ভোল্টেজটা আমরা দুটো ভোল্টেজ দিচ্ছি, এই একটা ভোল্টেজ ভালো করে বুঝিও, এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ। এই ভোল্টেজটার কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে ত্বরিত করে এপাশে জোরে টেনে নিয়ে আসা, এই ধাতব পাশে এসে দুম করে আঘাত করবে আর কি। আঘাত করলে পরে এখান থেকে ফোটন নির্গত হবে। ধাতব পাতে এসে যেন অনেক বেশি বেগ নিয়ে আঘাত করতে পারে, তো তার জন্য আমরা কি করবো, ইলেকট্রনগুলোকে এই পাশে টেনে নিয়ে আসতে চাই। এই মাইনাস ওকে ঠেলবে, প্লাস টানবে, মাইনাস ঠেলবে, প্লাস টানবে, টেনে নিয়ে আসবে। তো এটাকে এই ইলেকট্রনকে ত্বরিত করার জন্য এখানে যে ভোল্টেজটা আমরা দেব, এটা হচ্ছে এক্সেলারেটিং ভোল্টেজ। এটা এক্সেলারেটিং ভোল্টেজ, এটাকে আমরা ইউএ দিয়ে প্রকাশ করি, এটাকে ইউএ দিয়ে প্রকাশ করি, বা এই ইউ এটাই হচ্ছে ভি, আমাদের ম্যাথ করার জন্য আমাদের ভি লাগবে, সেই ভি দিয়ে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এক্সেলারেটিং ভোল্টেজ, এক্সেলারেটিং ভোল্টেজ ইলেকট্রনকে ত্বরিত করবে, ইলেকট্রনকে ত্বরিত করবে, ত্বরিত করবে। আর এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে হিটার ভোল্টেজ, হিটার ভোল্টেজ। এটা ফিলামেন্টকে উত্তপ্ত করবে, ফিলামেন্ট কয়েলকে উত্তপ্ত করবে, যাতে তা থেকে ইলেকট্রন নির্গত হয়, যাতে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। ওকে, ডান। তাহলে আমি এই ব্যাটারিটা দিয়ে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটাবো, ফলে এখানে যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটা তড়িৎ প্রবাহের জন্য উত্তপ্ত হবে। কোন প্রক্রিয়ায়? H = I²RT, এই সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের তাপীয় প্রক্রিয়ায়, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ায়। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ায় ফিলামেন্ট উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হয়। আমি যখন কোনো ধাতব পাতে ইলেকট্রন ফোটন ফেলে, আলো ফেলে ইলেকট্রন নির্গত করতে পারি, ঠিক তেমনি কোনো ধাতব কয়েলকে আমি উত্তপ্ত করে সেখান থেকেও কিন্তু ইলেকট্রন নির্গত করতে পারি। তাহলে এখান থেকে যে ইলেকট্রন নির্গত হবে সেই ইলেকট্রনের একটা নাম আছে, এটাকে বলা হয় থার্মিনল। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের একটা নাম আছে থার্মিনল, থার্মিনল। আলো ফেলে ইলেকট্রন মুক্ত করলে সেটাকে বলা হয় ফটো ইলেকট্রন, ঠিক আছে? আলো ফেলে, আলো ফেলে ইলেকট্রন নির্গত করলে, নির্গত করলে তা হচ্ছে ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রন। আর তাপ দিয়ে ইলেকট্রন নির্গত করলে, তাপ দিয়ে ইলেকট্রন নির্গত করলে সেই ইলেকট্রনকে বলা হয় থার্মিনল, সেই ইলেকট্রনের নাম হচ্ছে থার্মিনল। তাহলে এখান থেকে এই ইলেকট্রনগুলো যেগুলো নির্গত হবে এগুলোর নাম হচ্ছে থার্মিনল। এবার এই থার্মিনল গুলোকে ওই ধাতব পাতে বেশ জোরে গিয়ে আঘাত করতে হবে, বেশি গতিশক্তি নিয়ে গিয়ে আঘাত করতে হবে, যেন এই ধাতব পাত থেকে ফোটন নির্গত হয়। তো তার জন্য আমি এই ইলেকট্রনগুলোকে ত্বরিত করতে চাই, এই ত্বরিত করার জন্য এই ব্যাটারিটা দেওয়া হয়, যেটা হচ্ছে এক্সিলারেটিং ভোল্টেজ। এই এক্সিলারেটিং ভোল্টেজ প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে টেনে এইদিকে নিয়ে আসা হয়। তাহলে এটা প্লাস, এটা মাইনাস। তো মাইনাস মানে কি? ক্যাথোড। বুঝছো? মারামারি লাগাইও না আবার। মাইনাস মানে ক্যাথোড আর প্লাস মানে কি? অ্যানোড। তাহলে এই টার্মিনাল হচ্ছে অ্যানোড। তাহলে এইভাবে এই ফিলামেন্ট ক্যাথোড থেকে ইলেকট্রনকে নির্গত করা হয়। ইলেকট্রন সেইগুলা গিয়ে মানে অ্যানোডে এই যে ধাতব পাতে গিয়ে আঘাত করে, আর ধাতব পাতে গিয়ে যখন আঘাত করে তখন এখান থেকে ফোটন নির্গত হয়, এখান থেকে এরকম ঝাঁকে 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 ফোটন নির্গত হয়। এইগুলাই হচ্ছে আমাদের এক্স রে। এই যে ফোটন, এই ফোটনটাই হচ্ছে আমাদের এক্স রে। বোঝা গেছে? এবার কথা হচ্ছে এই যে ধাতব পাত্র, এই ধাতব পাত্রকে হইতে হয় উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। কেন?
উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, কারণ এই যে থার্মিনল গুলা, ইলেকট্রন গুলা যখন এই ধাতব পাতে গিয়ে হিট করে, এখানে প্রচুর পরিমাণে হিট প্রডিউসড হয়। তো এমন একটা ধাতব পাত তুমি নিলা যার গলনাঙ্ক খুবই কম, তো গলনাঙ্ক যদি খুবই কম হয় তো এটা তো গলে যাবে। এই কারণে কি করতে হয়, উচ্চ গলনাঙ্ক নিতে হয় যাতে সহজে না গলে। এবং আরেকটা কাজ করা হয়, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়াটার ইন ওয়াটার আউট দেখতে পাচ্ছ, এই যে পানি, ওয়াটার ইন ওয়াটার আউট। তো কি করা হয়, এখান থেকে এই যে পানি এর মধ্যে ইনপুট করা হয়, পানি এর মধ্যে পাঠানো হয়, এই যে পানি। তো পানি পাঠানো হয় কেন, এই যে এটা তো উত্তপ্ত হয়ে যায়, যখন বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন এসে হিট করে, এটা হিট প্রডিউস করে, এখানে এসে উত্তপ্ত হয়, এই যে ধাতব পাত্র এটা উত্তপ্ত হয়ে যায়। তো ধাতব পাত্র যদি এরকম উত্তপ্ত হয় তো গলে যাবে। তো আমি চাই কি ধাতব পাত্র যেন উত্তপ্ত না হয়, এই কারণে আমরা এখান থেকে পানি পাঠাই, কন্টিনিউয়াসলি পানি পাঠাই। এবার পানি কি করে, এই ধাতব পাত্র থেকে তাপ শোষণ করে নিয়ে যায়, তাপ শোষণ করে নিয়ে মানে আমি পাঠাই ঠান্ডা পানি, কোল্ড ওয়াটার পাঠাই, এই যে কোল্ড ওয়াটার পাঠানো হয়। এই কোল্ড ওয়াটার মানে হট ওয়াটার হয়ে বের হয়ে যায়, কারণ এখান থেকে এই কোল্ড ওয়াটার, ধরো এই যে এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে, তো পানি এই যে হট ওয়াটার বের হয়ে যায়, তাহলে কোল্ড ওয়াটার ইন আর হট ওয়াটার আউট, এই যে কোল্ড ওয়াটার ইন, হট ওয়াটার আউট। তাহলে এইভাবে আমরা ধাতব পাতকে আঘাত করে এক্স রে প্রোডাকশন করি। তাহলে এই হচ্ছে চিত্রটা। তো এইবার আশা করি চিত্রটা বুঝছো, এই যে চিত্রটা বুঝছো, ওই চিত্র আর এই চিত্র একই জিনিস, ঠিক আছে। আর পুরো এই যে সিস্টেমটাকে একটা লেড বক্সের মধ্যে রাখা হয়, যেন এই যে ফোটনগুলো নির্গত হচ্ছে মানে এক্স রে যেটা, এটা যেন এই বক্সের বাইরে না যায়। এই কারণে পুরো এই সিস্টেমটাকে একটা লেড বক্সের মধ্যে রাখা হয়, ঠিক আছে, একটা লেড বক্স। একটা লেড বক্সের মধ্যে পুরো এই সিস্টেমটাকে রাখা হয়। তো এইটাই হচ্ছে এক্স রে প্রোডাকশন, কঠিন আহামরি কিছুই না। তো খুবই সহজ জিনিস, জাস্ট খালি ফটো ইলেকট্রনের উল্টাটা। এইবার আমরা এখানে হিসাব নিকাশ করতে চাই। হিসাব নিকাশ তো খুবই সহজ, এখানে আমরা হিসাব নিকাশ করতে চাই, সূত্রটা কি হবে, তাহলে হিসাব, আসো হিসাব। এই যে হিটিং কয়েল, ফিলামেন্ট, ঠিক আছে, ক্যাথোড ফিলামেন্ট, এই ক্যাথোড ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হয়ে ধাতব পাতে গিয়ে আঘাত করবে। এই যে এটা হচ্ছে ধাতব পাত, এই ধাতব পাতে গিয়ে আঘাত করবে। তাহলে আমরা এখন শুধু এইটুকু আঁকবো, এটা মাইনাস, এটা ছিল প্লাস। তাহলে এখান থেকে নির্গত ইলেকট্রন থার্মিনল, সেই ইলেকট্রন গিয়ে ধাতব পাতে আঘাত করবে। যত এইদিকে যাবে আমরা তার বেগ বাড়াইতে চাই, এখান থেকে দৌড় দিয়ে এখানে যাবে। তাহলে এখানকার বেগ ধরো 0, এইভাবে দৌড় দিয়ে গিয়ে এখানে উচ্চ বেগ নিয়ে গিয়ে হিট করবে, অনেক বেশি বেগ নিয়ে গিয়ে হিট করবে। তাহলে এখানকার বেগ হচ্ছে ভি। এবার এই পাত থেকে এটা থেকে এটার যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে ডি। ঠিক ফটো তড়িৎকের মতো হিসাব, ঠিক ওই যে নিবৃত বিভবের হিসাব নিকাশের মতো। তো এখান থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি দূরত্ব। আর দেখো এই পাতের সাথে এই পাতে যে ব্যাটারিটা অ্যাড করা ছিল, এই দুই পাতের মধ্যে ফিলামেন্ট এবং হচ্ছে এই ধাতব পাত, এর মধ্যে যে ব্যাটারিটা অ্যাড করা ছিল, সেই ব্যাটারিটার নাম কি ছিল, এক্সেলারেটিং ভোল্টেজ ইউ এ। এই ইউ এটাই ছিল ভি, অর্থাৎ এই দুইটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। কৃতকাজ গতিশক্তির পরিবর্তন কি করা হচ্ছে, এবার ইলেকট্রনকে ঠেলা হচ্ছে এদিকে। এবার ইলেকট্রন যে বলটা লাভ করতেছে, দেখো এই হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রন এদিকে একটা বল লাভ করতেছে, তো সেই বলটা এফ ইকুয়াল টু কত, ই কিউ। এবার কি হচ্ছে, আগে মন্দন সৃষ্টিকারী বল দিছিলাম ওই যে নিবৃত বিভব পড়ার সময়, এবার কি করতেছি, ত্বরণ সৃষ্টিকারী বল দিচ্ছি। তাহলে ত্বরণের জন্য একটা গাড়িতে তুমি যদি এক্সেলারেটর চাপ দাও, তাহলে গাড়ি আদি বেগ থেকে বেগ লাভ করবে ভি, আর যদি ব্রেক চাপ দাও তাহলে বেগ আছে আস্তে আস্তে কমে 0 হয়ে যাবে, ঠিক উল্টাটা। তাহলে এখান থেকে বেগ 0 নিয়ে এই ধাতব পাতে পৌঁছাবে, তাহলে ভি বেগে পৌঁছাবে। তো কৃতকাজ গতিশক্তির পরিবর্তন শেষ। তাহলে আমরা চাই এখান থেকে হিসাব করতে কৃতকাজ গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন ডেল ই কে। তো কৃতকাজের সূত্র কি, কৃতকাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস, দেখো 0 ডিগ্রি বার। গতিশক্তির পরিবর্তন হাফ এম, শেষ বেগ ভি স্কয়ার, আদি বেগ 0, তাহলে ভি স্কয়ার মাইনাস 0 স্কয়ার, ঠিক আছে।
তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ই কিউ ইন্টু ডি, হাফ এম ভি স্কোয়ার, ই ডি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইডি, এই যে ভি, এই ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। তাহলে ই ডি এর জায়গায় ভি বসাও, আর এই কিউ মানে তো ইলেকট্রনের চার্জ, এই কিউ তো ইলেকট্রনের চার্জ ই, তাহলে এখানে ই, তাহলে ই ভি ইকুয়াল টু ভাই হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার বা কে ম্যাক্স। তো এটাই হচ্ছে সূত্র, সূত্র এই একটাই, যে ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেছে? ওকে, এইবার আসো দেখো, এখান থেকে নির্গত ইলেকট্রনের এই যে অর্জিত গতিশক্তি, সেটাই হচ্ছে এই ব্যাটারির শক্তি। তাহলে এই যে এখান থেকে যে ফোটনটা নির্গত হচ্ছে, দেখো এখান থেকে যে ফোটনটা নির্গত হচ্ছে, সেই ফোটনের শক্তিও এইটা, ইভি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। বুঝলা? এখান থেকে যে ফোটনটা নির্গত হচ্ছে, এই যে ফোটন, এখান থেকে যে ফোটনটা নির্গত হবে, এই ফোটনের শক্তি ই ইকুয়াল টু এইচ এফ, এইচ এফ। তাহলে তুমি বের করছো যে ইভি, এই যে এই ব্যাটারির শক্তি ইভি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, আর এই হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু ই, অর্থাৎ এইচ এফ, নির্গত ফোটনের শক্তি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে থার্মিনলের শক্তি, থার্মিনলের গতিশক্তি বা বলতে পারো যে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি, এই ইলেকট্রন গিয়েই তো ধাতব পাত থেকে ফোটন নির্গত করতেছে, ইলেকট্রনই গিয়ে আঘাত করে ধাতব পাত থেকে ফোটন নির্গত করতেছে। তাহলে থার্মিনল বা ইলেকট্রনের গতিশক্তি সমান 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 এখান থেকে নির্গত ফোটনের শক্তি। তাহলে এক্স রে ফোটনের শক্তি, এক্স রে ফোটনের এনার্জি, ENERGY। দেখো যে গতিশক্তি দিয়ে আঘাত করতেছে, সেই গতিশক্তি ফোটনের শক্তি অন্য কোনো কি কাজে ব্যয় হচ্ছে না? একটু চিন্তা করো ভাইয়া, ইউএইচ কই? ইউএইচ এখানে লাগবে না, ইউএইচ তো এই ফিলামেন্টে ইউএইচ আছে। ধরো ইউএইচ এর হিসাব যদি দেখতে চাও, দেখো সমস্যা নেই, এই যে ইউএইচ এর হিসাব, এই যে এখানে, এই যে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে ইউএইচ এর জন্য, ইউএইচ। তো ইউএইচ ইকুয়াল টু ধরো ই, বা কি ধরবো, আচ্ছা ইউএইচই বলি। তাহলে এর জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তাহলে ভি ইকুয়াল টু আইআর, তাহলে ইউএইচ এটা ইকুয়াল টু আই ইনটু ধরো এই যে ফিলামেন্টের রোধ আর। তাহলে এবার এই আই এর মান যত বেশি হবে, তাহলে এতে উৎপন্ন হিট এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তো এইগুলো হিসাব চাইলে করতে পারো, এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে এই জায়গাটুকুর হিসাব, যে এই ফোটন শক্তি পাচ্ছে কার কাছ থেকে? ফোটনকে, ধাতব পাত থেকে যখন ফোটন নির্গত হচ্ছে, ফোটনকে কে আঘাত করতেছে? ইলেকট্রন কে আঘাত করতেছে। তাহলে ইলেকট্রন ওকে শক্তি দিচ্ছে, ফোটন নির্গত হচ্ছে। তাহলে ইলেকট্রনের শক্তি এই যে হাফ এম ভি স্কয়ার, এই হাফ এম ভি স্কয়ার বা ইভি, এটাই এক্স রে ফোটনের শক্তি। তো এক্স রে ফোটনের শক্তি ই ইকুয়াল টু এইচ এফ। বুঝা গেছে? ই ইকুয়াল টু কি? এইচ এফ। তাহলে আমরা এই হাফ এম ভি স্কয়ার ডাইরেক্ট না লিখে আগে লিখি কে ম্যাক্স বা কে, গতিশক্তি কে, গতিশক্তি কে, এটা কে বললাম, গতিশক্তি কে। তাহলে গতিশক্তি কে, এটাই হচ্ছে ফোটনের শক্তি ই। এবার কথা হচ্ছে ইলেকট্রন যে গতিশক্তি দিয়ে আঘাত করতেছে, সেই গতিশক্তি নিয়েই ফোটন নির্গত হচ্ছে, কোনো লস টস নাই, কোনো লস নাই। চিন্তা করে দেখো তো, আছে, অবশ্যই আছে। এই যে দেখো এখান থেকে যে পানি ফেলতেছিলাম, এই যে পানি পাঠাচ্ছিলাম, ওই পানি কিছু শক্তি নিচ্ছে না? তো পানির শক্তি কোত্থেকে আসতেছে? ওই পানিটার শক্তি কোত্থেকে আসতেছে? পানি যে শক্তিটা গ্রহণ করতেছে, সেই শক্তি কোত্থেকে আসতেছে? অবশ্যই এই যে ইলেকট্রন গিয়ে যে শক্তি দিয়ে আঘাত করতেছে, সেইখানকার কিছু অংশ পানি নিয়ে যাচ্ছে, কিছু অংশ মনে করো আদার লস হচ্ছে। কি কথা বুঝছো? তাহলে এইখানে যে হিট প্রডিউসড হচ্ছে, এইখানে তো কিছু শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এর সাথে হিট এনার্জি, তাপ শক্তি, এর সাথে লস আছে, প্লাস এর সাথে অন্যান্য লস আছে, ধর অন্য কোনো ভাবে শক্তির লস হয়েছে, তাহলে এগুলো তো এর সাথে যোগ আকারে আছে। কিন্তু আমরা কি করব? আমরা সেই লাকি কেসটা চিন্তা করব। যেমন ফটোতড়িৎ ক্রিয়াতে আমরা একটা লাকি কেস চিন্তা করছিলাম না, যেখানে উইদাউট লস, কোনো লস হবে না। তাহলে কোনো লস যদি না হয়, তাহলে ফোটনের শক্তি সমান সমান কার্যাপেক্ষক প্লাস হচ্ছে কে ম্যাক্স। আমরা কে ম্যাক্স বলতাম। কেন কে ম্যাক্স বলতাম? কে ম্যাক্স কেন বলতাম? কারণ কে ম্যাক্সই তখনই হবে যখন অন্য কোনো ভাবে শক্তির খরচ, শক্তির ব্যয় না হবে, তখনই নির্গত ইলেকট্রনের শক্তিটা হবে সবচেয়ে বেশি। ঠিক তেমনি ভাবে যদি যদি এইখান থেকে নির্গত ফোটনের আমি সর্বোচ্চ শক্তি চাই, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি চাই, মানে সেই লাকি ফোটনটাকে আমরা খুঁজে বের করতে চাই যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি,
আগে যেমন লাকি ইলেকট্রনকে বের করতাম যার গতিশক্তি সবচেয়ে বেশি, এবার সেই লাকি ফোটনটাকে খুঁজে বের করতে চাই যার ফ্রিকোয়েন্সি হবে সবচেয়ে বেশি। কথা বুঝছো? তাহলে আমরা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি পাইতে চাই ওই ফোটনের জন্য আমরা ওইটা ধরেই হিসাব করব। আমরা এই হিট এনার্জি, তাপ শক্তি বা লস এটাকে কাউন্ট করতে চাই না। তাহলে আমরা সেই লাকি ফোটনটাকে খুঁজে বের করতে চাই যার ফ্রিকোয়েন্সি বা শক্তি সবচেয়ে বেশি। তাহলে এফ ম্যাক্সিমাম হওয়ার জন্য নির্গত ফোটনের, এই যে নির্গত ফোটন, তার ফ্রিকোয়েন্সি বা তার এনার্জি এটা ম্যাক্সিমাম যদি পাইতে চাই, এই যে ইটা যদি ম্যাক্সিমাম পাইতে চাই, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম পাইতে গেলে অবশ্যই এই হিট এনার্জিটাকে জিরো ধরতে হবে, লসটাকে জিরো ধরে হিসাব করতে হবে। এর মানে যে এগুলো হয় না তা না, এগুলো আছে। এগুলা হলে হবে কি, সেই ফোটনের শক্তিটা তো সবচেয়ে বেশি হবে না। ধরো ধরো এখান থেকে অনেকগুলো ইলেকট্রন এসে আঘাত করলো, এই অনেকগুলো ইলেকট্রন অনেকগুলো ফোটন নির্গত করবে। তা আমি একটা ফোটনকে জিজ্ঞেস করলাম, এই ফোটন তোমার কি ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি? তো তখন তুমি ওই ফোটনটা আমাকে বলতেছে যে ইলেকট্রনের জন্য আমি নির্গত হয়েছি, সেই ইলেকট্রন যে শক্তি দিছে সেই শক্তির কিছু অংশ হিটে চলে গেছে, কিছু অংশ লসে চলে গেছে। তো আমি আসলে সম্পূর্ণ গতি শক্তিটা পাই না ইলেকট্রনের, তাহলে আমার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি না। আরেকটাকে ধরে বললাম যে এই ফোটন তোমার ফ্রিকোয়েন্সি কি সবচেয়ে বেশি? ও বললো না, আমারও কিছু হিটে চলে গেছে, তাহলে অন্যান্য লস হয় না কিন্তু হিট এনার্জিতে কিছু শক্তি চলে গেছে, এই কারণে আমি সমস্ত গতি শক্তিটা পাই না, আমি কিছু পাইছি, তা আমার ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি না। এবার আরেকটা ফোটনকে জিজ্ঞেস করলাম, তোমার ফ্রিকোয়েন্সি কি সবচেয়ে বেশি? ও বলতেছে হ্যাঁ, কারণ আমাকে যে ইলেকট্রনটা আঘাত করতেছে সে অন্য কাউকে শক্তি দেয় নাই, কোনোভাবে সেই ইলেকট্রনের শক্তি আমি যার জন্য নির্গত হয়েছি, যে ফোটন মানে ওই ফোটনটা বলতেছে যে আমি যে ইলেকট্রনটার জন্য নির্গত হয়েছি সেই ইলেকট্রনটা অন্য কাউকে শক্তি দেয় নাই, সমস্ত শক্তি আমি অ্যাবজর্ব করে নিয়েছি, তো এই কারণে আমার ফ্রিকোয়েন্সিটাই সবচেয়ে বেশি। অর্থাৎ যতগুলো ফোটন আমরা নির্গত হয়েছি তার মধ্যে আমিই সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সির, আমারই সবচেয়ে বেশি শক্তি। কি কথা বুঝছো? তাহলে এই যে ই ম্যাক্স পাওয়া যাবে, তাহলে তাপ শক্তি জিরো, লস হবে জিরো। তাহলে এই যে কে কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার বা ইবি যেটাই বলো না কেন, হাফ এম বি স্কোয়ার এটা ইকুয়াল টু এইচ এফ। তারপরে এই যে হাফ এম বি স্কোয়ার বা হাফ এম বি স্কোয়ার এটা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি হবে সবচেয়ে বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে কম। তারপরে হাফ এম বি স্কোয়ার কে ইভি লেখা যায়, তাহলে ইভি ইকুয়াল টু একবারে এইভাবে লিখি, দেখো ইভি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার সমান সমান এইচ এফ অথবা এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শক্তি। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা সেই লাকি কেসটা চিন্তা করব যে ক্ষেত্রে ফোটন এই কি হলো, আমরা সেই লাকি কেসটা চিন্তা করব যে ক্ষেত্রে ফোটনের শক্তিটা হবে বা ফ্রিকোয়েন্সিটা হবে সবচেয়ে বেশি। তাহলে এই এফটা হবে ম্যাক্সিমাম এফ, এই যে এফটা, এই এফটা হবে ম্যাক্সিমাম এফ, আর এই যে ল্যামডাটা, এই ল্যামডাটা হবে মিনিমাম ল্যামডা। বুঝতে পারছো? দেখো অনেক সুন্দর করে বুঝাই দিলাম কিন্তু। এই বেগ সি হবে না, কোন বেগ? এই বেগ কেন সি হবে? এটা তো ইলেকট্রনের বেগ, এটা তো ইলেকট্রনের বেগ ভি, এটার বেগ কেন সি হবে? ফোটনের বেগ চিন্তা করলে সি, সেটা তো আমি লিখছি এইচ সি বাই ল্যামডা। ওকে, তাহলে হিসাবটা ডান। এবার আসো, আমি মনে করো চাই বেশি সংখ্যক এক্স রে ফোটন নির্গত হোক। ঠিক আছে, আমি চাই মনে করো নির্গত ফোটনের তীব্রতা বাড়াইতে বা আলোর তীব্রতা, এই যে ফোটন নির্গত হচ্ছে আমি তীব্রতাটা বাড়াইতে চাই, তাহলে তীব্রতা বাড়াবো। এক্স রে তীব্রতা বাড়াবো। তাহলে এবার বুঝে বুঝে বলিও তীব্রতা বাড়ানোর জন্য কি কি করা লাগবে। আমরা তীব্রতা বাড়াবো, তো তীব্রতা বাড়ানো মানে কি? আসো, আমরা যদি এখান থেকে নির্গত ফোটনের মানে আলোর তীব্রতা বাড়াইতে চাই, তাহলে তীব্রতা মানে বেশি, বলো 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 বলো, তীব্রতা মানে কি? বেশি কি? বলো, কমেন্ট করো। তীব্রতা মানে বেশি কি? বেশি ফোটন। গুড, ভেরি গুড। তাহলে তীব্রতা মানে বেশি ফোটন, ভালো করে বোঝো। তীব্রতা চাই, তাহলে বেশি ফোটন নির্গত করতে হবে। তাহলে তীব্রতা বাড়াবো মানে বেশি ফোটন নির্গত করতে হবে, বেশি ফোটন নির্গত হতে হবে। তাহলে নাম্বার অফ কাউন্ট ফোটন এটা বেশি হতে হবে। এবার বেশি ফোটন নির্গত করতে গেলে বেশি গতিশক্তির
ইলেকট্রন দিয়ে হিট করতে হবে? নো, বেশি গতিশক্তির ইলেকট্রন দিয়ে হিট করতে হবে না, বেশি সংখ্যক ইলেকট্রন দিয়ে হিট করতে হবে। ইলেকট্রন বা থার্মিনলের সংখ্যা বেশি হবে। শোনো, মানে ইলেকট্রন সে কি করে? ফোটনকে টেনে তোলে, বা ফোটন কি করে? ইলেকট্রনকে টেনে তোলে। যত বেশি ফোটন তত বেশি ইলেকট্রনকে টেনে তুলবে, অথবা যত বেশি ইলেকট্রন তত বেশি ফোটনকে টেনে তুলতে পারবে। তাহলে আমার থার্মিনল বা ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে হবে। তাহলে বেশি ফোটন নির্গত করতে হলে বেশি ইলেকট্রনকে নির্গত হতে হবে। বেশি ইলেকট্রন বা থার্মিনল ফিলামেন্ট থেকে নির্গত হতে হবে। ফিলামেন্ট থেকে নির্গত হতে হবে। এবার তাহলে ফিলামেন্ট থেকে নির্গত হবে, আসো চিত্রে যাই। ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট, ফিলামেন্ট থেকে বেশি ইলেকট্রন নির্গত হবে। এটা যত উত্তপ্ত হবে এটা তত বেশি ইলেকট্রন নির্গত হবে। তাহলে এটাকে উত্তপ্ত করতে হবে বেশি। কিভাবে উত্তপ্ত করা যায়? তড়িৎ প্রবাহ বাড়াই দিতে হবে। যত বেশি তড়িৎ প্রবাহ, এই যে H=I²RT, তত বেশি এটাকে ফিলামেন্ট উত্তপ্ত হবে। তাহলে এটাকে উত্তপ্ত করতে গেলে, হিট প্রডিউস করতে গেলে তড়িৎ প্রবাহের মানটা বাড়াইতে হবে। তাহলে চলো লিখে ফেলি দুইটা লাইন। তাহলে ফিলামেন্ট কয়েল বেশি উত্তপ্ত করতে হবে। ফিলামেন্ট কয়েলকে বেশি উত্তপ্ত করতে হবে, বেশি উত্তপ্ত করতে হবে। কিভাবে করা যায়? তড়িৎ প্রবাহ বাড়িয়ে, ফিলামেন্ট কারেন্ট বাড়িয়ে, ফিলামেন্ট তড়িৎ প্রবাহ বাড়িয়ে, তড়িৎ প্রবাহ বাড়িয়ে। এই ফিলামেন্টের তড়িৎ প্রবাহ কেমনে বাড়াবো? ফিলামেন্টের তড়িৎ প্রবাহ, এটার তড়িৎ প্রবাহ আই কেমনে বাড়াবো? এই যে বিভবটা বাড়াইয়ে, অর্থাৎ হিটার ভোল্টেজের মান বৃদ্ধি করে, অর্থাৎ হিটার ভোল্টেজ ইউএইচ এর মান বৃদ্ধি করে। বোঝা গেছে? তাহলে ইউএইচ এর মান বৃদ্ধি করলে কি হবে? ইউএইচ এর মান বাড়িয়ে। তাহলে আমি দেখবো ইউএইচ এর মান যদি বাড়াই দেওয়া হয়, তাহলে বেশি এক্সরে, বেশি তীব্রতা ফোটন নির্গত হচ্ছে, বা বেশি এক্সরে নির্গত হচ্ছে, বেশি সংখ্যক এক্সরে বা ফোটন নির্গত হচ্ছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এইবার আসো, আচ্ছা বলো তো, যদি আমি ইউএইচ এর মান বাড়াই তাহলে কি শক্তি বাড়বে? ফোটনের শক্তি বাড়বে? নো, ফোটনের সংখ্যা বাড়বে, শক্তি বাড়বে না। এখন আমি চাই কঠিন এক্সরে নির্গত করব, কঠিন। তাহলে বেশি শক্তির, বেশি ফ্রিকোয়েন্সির ইলেকট্রন মানে মানে ফোটন আমার নির্গত করতে হবে, বেশি শক্তি সম্পন্ন, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। আমি ভেদন ক্ষমতা বাড়াইতে চাই, ঠিক আছে? কঠিন এক্সরে প্রোডাকশন। তাহলে কঠিন এক্সরের জন্য কি করতে হবে? ভেদন ক্ষমতা বাড়াইতে হবে, ভেদন ক্ষমতা বাড়াতে হবে। তো ভেদন ক্ষমতা বাড়ানো মানে কি? ভেদন ক্ষমতা মানে শক্তি, ই বাড়ানো, ফোটনের শক্তি H/F, শক্তি বাড়ানো, অর্থাৎ কম্পাঙ্ক বাড়ানো। দেখো এগুলা পাগলের মতো মুখস্থ যে করবে সে হচ্ছে দুনিয়ার বলদ। পাগলের মতো ঢুলে ঢুলে বই থেকে মুখস্থ যে করবে সে কি বলদ? এগুলো মুখস্থ করা লাগে নাকি? কম্পাঙ্ক বাড়াইতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমাইতে হবে, তো এটার জন্য তাহলে কি করা দরকার? তাহলে আমি ফ্রিকোয়েন্সি যদি বাড়াইতে চাই, আসো এই যে ম্যাথমেটিক্যাল সূত্রে আসো, এই যে ফ্রিকোয়েন্সি যদি বাড়াইতে চাই তাহলে নির্গত এই যে থার্মিনল বা ইলেকট্রন, তার গতিশক্তি বাড়াইতে হবে, তার গতিশক্তিটা বাড়াইতে হবে। তো এর গতিশক্তি কিভাবে বাড়ানো যায়? তুমি মনে করো একটা গাড়ি চালাচ্ছ, তোমার আমি বললাম গাড়ির বেগ বাড়াও, কি করবা? গাড়ির বেগ বাড়াও, ধুমসে বাড়াও, কি করবা? এক্সিলারেশন দিবা, তাই না? এক্সিলারেটর চাপ দিবা। ধরো বাইক হলে বুম করে ঘুরাই দিবা, আর গাড়ি চালাইলে মনে করো এক্সিলারেটর চাপ দিয়ে গাড়ি সাই। তাহলে কি করতে হবে? আমি যদি এই বেগটা বাড়াইতে চাই, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি বাড়াইতে চাই, তাহলে এটাতে বেশি ত্বরণ, এই ইলেকট্রনকে বেশি ত্বরণ দিতে হবে, আরো বেশি ত্বরণ দিতে হবে, আরো বেশি বলে টানতে হবে। তার মানে এই বিভবটা এবার বাড়াইতে হবে, বুঝতে পারছো? তাহলে এবার এটা বাড়াইতে হবে। তাহলে বুঝলা, এটা বাড়াইলে ফোটন সংখ্যা বেশি। আমি যত এটা বাড়াবো, দেখো এটার মান কম,
ফোটন নির্গত হচ্ছে কম, এটার মান বেশি, ফোটন আরো বেশি নির্গত হচ্ছে, এটার মান আরো বেশি, আরো বেশি ফোটন নির্গত হচ্ছে, আরো বেশি, আরো বেশি, আরো বেশি ফোটন নির্গত হচ্ছে। এই তাহলে এটার মান বাড়াবো, ওই যে ওইখান থেকে নির্গত ফোটনের সংখ্যা বাড়বে। আর এটার মান বাড়াবো, বেশি শক্তি সম্পন্ন ফোটন নির্গত হবে, বেশি ফ্রিকোয়েন্সির ফোটন নির্গত হবে। অর্থাৎ মনে করো এটার মান বাড়াইলে কি হবে, দেখো আমি তোমাদের দেখাই, এটা বন্ধ হোক আগে। ধরো প্রথমে নির্গত হচ্ছে এই ফ্রিকোয়েন্সির ইলেকট্রন, এই যদি এর মান বাড়াই তাহলে আরো বেশি ফ্রিকোয়েন্সির ইলেকট্রন নির্গত হবে, ফ্রিকোয়েন্সিটা বাড়বে। বোঝা গেছে? ফ্রিকোয়েন্সিটা বাড়বে। তাহলে এখানে লিখে ফেলি, তাহলে থার্মিনল ইলেকট্রনের বেগ বাড়াতে হবে, আর বেগ বাড়ানোর উপায় এক্সেলারেশন বা ত্বরণ বাড়ানো। ত্বরণ বাড়ানোর জন্য এক্সেলারেটিং ভোল্টেজ ইউএ ইকুয়াল ভি, আর কি ভি বাড়াতে হবে। এটা পুরা সূত্রেই বোঝা যায়, এটা তো সূত্র দিয়েই বোঝা যায়, এটা এই যে সূত্র দিয়ে বোঝা যায়, এই যে ভি বাড়াইতে হবে, এই যে ইভি, ভি বাড়াবো, ভি বাড়লে হাফ এম ভি স্কয়ার, বেগ বাড়বে, আর বেগ বাড়লে এইচ এফ, ফ্রিকোয়েন্সি বাড়বে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা এফটা বাড়বে, আর এইচ সি বাই ল্যামডা, তাহলে ল্যামডাটা কমবে। এটাই হচ্ছে সূত্র। ডান? বুঝছো? ক্লিয়ার? ইউএস নিয়ে গোলমাল হচ্ছে আমার ভাই। কেন গোলমাল হবে ভাই? ইউএস হচ্ছে হিটিং ভোল্টেজ, ওটা তড়িৎ প্রবাহ ফটোতড়িৎ ক্রিয়ার জন্য হয়, সরি ফটোতড়িৎ ক্রিয়া বলছি, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। H = I² আর T, ইউএস বাড়ালে আই বাড়বে, আই বাড়লে বেশি উত্তপ্ত হবে, বেশি উত্তপ্ত হলে বেশি ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, ওকে ডান। তাহলে এক্স-রে প্রোডাকশন ডান, এক্স-রে প্রোডাকশন হয়ে গেল। তাহলে এবার আসো দেখি একটা ম্যাথ করি। এক্স-রে প্রোডাকশনের ম্যাথ খুব সহজ। বলা হচ্ছে একটি এক্স-রে প্রোডাকশনে তড়িৎ বিভব, একটি এক্স-রে প্রোডাকশনে তড়িৎ বিভব 10 কিলোভোল্ট, ইলেকট্রন ধাতুর নাম না লিখি, বা এমও দিয়ে লিখি, ইলেকট্রন মোলিবডেনাম ধাতুর পাতে আঘাত করলে তা হতে নির্গত এক্স-রের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? বলো, পারবো কিনা? তাহলে ইভি ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু এইচ এফ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। দেখো এইটুকু বাদ দিয়ে দাও, এইটুকু আমার লাগতেছে না। এই ইভি সেটাই গতিশক্তি দিত ইলেকট্রনকে, ইলেকট্রনের হাফ এম বি স্কয়ার সেটাই হচ্ছে এইচ এফ বা এইচ এফ মানে এইচ সি বাই ল্যামডা। এইটা মানে এটা ডিরেক্ট লেখা যায়, তাহলে আমরা ডিরেক্ট এটা সমান সমান এটা লিখবো, কারণ আমার ভি দেওয়া আছে। তাহলে ইভি ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এবার মান বসে দাও, 1.6 × 10⁻⁻19, ভি এর মান 10 কিলোভোল্ট, তাহলে 10 × 10⁻³ এইচ 6.626 × 10⁻34, সি এর মান হচ্ছে 3 × 10⁸, আর এই যে ল্যামডা মিনিমাম, এফ ম্যাক্সিমাম হলে ল্যামডা হবে মিনিমাম, অনেকে বলতে ভাই ল্যামডা ম্যাক্সিমাম কত হতে পারে? ল্যামডা ম্যাক্সিমাম 0 হতে পারে, হলোই না, সব শক্তি লস, কোনো শক্তি নাই, সব শক্তি লস হয়ে গেছে। তাহলে এখান থেকে সবই আমি জানি, শুধু জানি না ল্যামডা মিনিমামের মান। ল্যামডা মিনিমামের মানটা বের করা যাবে না? বলো, ল্যামডা মিনিমামের মানটা বের করতে পারবে না? এটাকে, এই ল্যামডা মিনিমামকে কিন্তু কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই ল্যামডা মিনিমাম এটাকে কিন্তু কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলে, কাট অফ
ওয়েভলেন্থ মানে কাট অফ মানে মিনিমাম, এটা এর চেয়ে আর কম হবে না, কাট অফ ওয়েভলেন্থ। ঠিক আছে, এবার 2 নম্বর। একটি এক্স-রে নলে 18 কিলোভোল্ট বিভব প্রয়োগ করা হলে সর্বোচ্চ কত কম্পাঙ্কের এবং কত ভরের সর্বোচ্চ কত ভরের ফোটন নির্গত হবে? কত ভরের ফোটন নির্গত হবে? ফোটনের কিন্তু নিশ্চল ভর 0, ঠিক আছে, গতিশীল ভর কিন্তু হতে পারে। তাহলে ইভি এটা ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা কিন্তু ইলেকট্রনের, এটা কিন্তু ফোটনের না, এটা কিন্তু ইলেকট্রনের ভর। এটা ইকুয়াল টু এইচ এফ, এই যে এইচ এফ, এই দুইটা এইটা ইলেকট্রনের গতিশক্তি, এটা ইকুয়াল টু এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। তাহলে ইভি ইকুয়াল টু এইচ এফ, তাহলে ই 1.6 ইন্টু 10⁻⁻⁹, আর ভি 18 কিলোভোল্ট, 18 ইন্টু 10⁻³ 6.626 ইন্টু 10⁻⁻34 গুণ ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি এফ, এটা মিনিমাম চাই, সরি ম্যাক্সিমাম চাই, সর্বোচ্চ। তাহলে ম্যাক্সিমাম চাই, এফ ম্যাক্স। তাহলে এখান থেকে এফ ম্যাক্সিমামটা বের করতে পারবে না? বলো তো, কেউ করছো? এফ ম্যাক্সিমাম 4.34 ইন্টু 10⁻18 হার্টজ, 4.34 ইন্টু 10⁻18 হার্টজ। ওকে, বিশ্বাস করলাম তোমারে। সর্বোচ্চ ভর বের করতে বলছে। এবার সর্বোচ্চ ভরটা বের করব, ঠিক আছে? কেমনে? ওই একই কথা, ইভি ইকুয়াল টু, দেখো ইভি ইকুয়াল টু শক্তি এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। এইচ এফ এটা ই শক্তি, তো দেখো শক্তি আমি তো ভর চাই, তাহলে ই ইকুয়াল টু এইচ এফ, আবার ই ইকুয়াল টু যদি আমরা থিওরি অফ রিলেটিভিটিতে শক্তি লিখি ই ইকুয়াল টু এম সি স্কয়ার, তো এই তো সর্বোচ্চ ভর। তাহলে তখন যেহেতু ভর চাইছে তাহলে লিখবো এম সি স্কয়ার। এবার মান বসাও আবার, 1.6 ইন্টু 10⁻⁻⁹, 18 ইন্টু 10⁻³ গুণ এম এর মানটাই বের করতে হচ্ছে। এবার 9.11 ইন্টু বসাই দিও না কিন্তু, খবরদার, এটাতে ফোটনের ভরটা চাইছে। আর 3 ইন্টু 10⁸ তার স্কয়ার। তাহলে এখান থেকে এম এর মানটা বের করে নেবা, শেষ। প্র্যাকটিক্যালি যদি এক্স-রে এর এক্সপেরিমেন্টটা দেখতাম, দেখাইতেন, এটা তো গুগল সার্চ দাও, মানে ইউটিউব সার্চ দাও, তাহলেই তো পাবা। তাহলে 3.2 ইন্টু 10⁻32 কেজি। ওকে, এই যে হয়ে গেল এক্স-রে ক্রিয়া। এইবার আসো দ্বিতীয় টপিক, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি একজন বিজ্ঞানী নাম। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো দাঁড়াও আসছি। ওকে, দেখো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, বিজ্ঞানী ডি ব্রগলি বলতেছে যে ফোটনের যেমন তরঙ্গ দৈর্ঘ্য আছে,
ফোটনের যেমন তরঙ্গ দৈর্ঘ্য আছে ঠিক তেমনি বস্তুর সাথেও, বিভিন্ন বস্তুর সাথেও একটা তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। এই তরঙ্গ দৈর্ঘ্যটাকেই বলা হয় ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, যে প্রত্যেকটা বস্তুর সাথে একটা তরঙ্গ জড়িত আছে। মানে ব্যাপারটা এরকম যে আলোর যেমন ওয়েভ এবং পার্টিকেল দুইটা ধর্মই আছে, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কণা তরঙ্গ দ্বৈততা নীতি। তো আলো যেমন কণা, আবার যেমন তরঙ্গ, তো ঠিক তেমনি বস্তু যেগুলোকে আমরা ধরো সচরাচর বস্তু হিসাবে চিনি, বস্তু হিসাবে জানি, এই বস্তুর সাথেও একটা তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। অনেকে বলতে ভাই ধরেন কোন একটা বস্তু, এই যে মোবাইল বা এই যে কাগজটা, এগুলার সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। হ্যাঁ, যদি এগুলা গতিশীল হয় তাহলে এর সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য জড়িত আছে। তো ভাই তরঙ্গ মানে তো তাহলে ঢেউ, আমরা দেখি না কেন? কারণ দেখি না, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যের মান খুবই খুবই ক্ষুদ্র, এই কারণে আমরা দেখি না। কিন্তু ডি ব্রগলি বলতেছে যে প্রত্যেকটা বস্তুর সাথেও একটা তরঙ্গ দৈর্ঘ্য জড়িত আছে, বস্তুরও একটা তরঙ্গ আছে। হয়তো বস্তুর তরঙ্গ ধর্মটা খুবই প্রচ্ছন্ন, বস্তু ধর্ম বা কণা ধর্ম, পার্টিকেল ধর্মটা, পার্টিকেল ক্যারেক্টারিস্টিক্সটা এটা প্রকট, তরঙ্গ ধর্মটা প্রচ্ছন্ন, পার্টিকেল ক্যারেক্টারিস্টিক্সটা প্রকট, বাট তারপরেও তার তরঙ্গ ধর্ম আছে, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে। তো ভাই এইটা আমরা দেখি না কেন? এটা আমরা দেখি না কারণ, তার মান অনেক 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 ক্ষুদ্র, তাই আমরা দেখি না। তুমি যদি মনে করো যে সাপোজ রিক্সায় করে গতিশীল হও, রিক্সায় করে ধরো তুমি গতিশীল, কই ফোন বাজে কই, ধরো তুমি রিক্সায় করে যাচ্ছ, তোমার রিক্সার ভর আছে, তাহলে তোমার কিন্তু একটা ঢেউ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবার এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা খুবই ক্ষুদ্র, তো এটাকেই বলা হচ্ছে বস্তু তরঙ্গ দৈর্ঘ্য। তো সেইটা আমরা একটু বের করতে চাই। তাহলে দেখো, যদি কোন একটা বস্তু, ধরো একটা বস্তু, এই বস্তুটা ধরো ভি বেগ নিয়ে গতিশীল, তো এম ভরের একটা, যখন গতিশীল অবস্থায় তখন তার ভর এম, আর ভি বেগ দিয়ে গতিশীল তখন তার শক্তি, তো এর শক্তি আমরা কি লিখি, শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার লিখি। ঠিক আছে, এই যে কণা হিসাবে চিন্তা করলে তার শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। এবার যদি তরঙ্গ হয়, তরঙ্গ হিসাবে যদি চিন্তা করি, তরঙ্গ হিসাবে ভাবলে তখন শক্তি কত হবে? ধরো এটাকে আমি তরঙ্গ হিসাবে ভাবলাম, তাহলে তরঙ্গ হিসাবে ভাবলে এর একটা তরঙ্গ দৈর্ঘ্য দেখো এত কম, এটা আসলে আঁকা যায় না। ঠিক আছে, এটা আসলে আঁকা যায় না, তো ধরলাম এর একটা তরঙ্গ আছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ধর্ম আছে। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। তো তখন এর শক্তি কত হবে? তখন এর শক্তি হচ্ছে ই ইকুয়াল টু এইচ এফ। বুঝছো? ভালো করে শোনো, যে ই ইকুয়াল টু এনার্জি, ই শক্তি, তো ই ইকুয়াল টু এইচ এফ ফোটনের শক্তি, অর্থাৎ তরঙ্গ হলে যার ফ্রিকোয়েন্সি আছে তার শক্তি, যার ল্যামডা আছে তার শক্তি ইকুয়াল টু এইচ এফ, আর যার বেগ আছে তার শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। বুঝলে আমার কথা? ধরো কোন একটা বস্তু বেগ নিয়ে গতিশীল, মানে কণা হিসাবে চিন্তা করলে, আমি যদি কণা হিসাবে ভাবি, কণা হিসাবে ভাবলে, তাহলে কণা হিসাবে ভাবলে তার শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। যদি তাকে তরঙ্গ হিসাবে ভাবি, তাহলে তার শক্তি ইকুয়াল টু এইচ এফ বা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বা ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমি কোন একটা বস্তুকে কণা হিসেবে, মানে কণা বা পার্টিকেল হিসাবে ভাবলে তার শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। সেটাকে যদি আমি তরঙ্গ হিসাবে ভাবি তাহলে তো শক্তি এটা। এখন শক্তি তো শক্তি ওই একই বস্তুর কণা হিসাবে শক্তি এটা, তরঙ্গ হিসাবে শক্তি এটা, তাই এই দুইটাকে একসাথে করে ফেলি, যে শক্তি দুইটা ফরম্যাটকে এক জায়গায় করি। তো শক্তির দুইটা ফরম্যাটকে যদি এক জায়গা করা হয় তাহলে ই ইকুয়াল টু ই মানে এমসি স্কয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। দেখো এইচ সি বাই ল্যামডা, এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির বস্তু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে? তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে এইচ সি ডিভাইডেড বাই এমসি স্কয়ার। এবার সি আর সি কাটাকাটি করলে ল্যামডা ইকুয়াল টু হবে এইচ ডিভাইডেড বাই এমসি, এইচ ডিভাইডেড বাই এমসি, এটা হবে তার হচ্ছে ল্যামডার মান, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমসি। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি বস্তু ভিবেগ নিয়ে গতিশীল হয়, ধরো কণা বা পার্টিকেল, তাহলে এই ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম, সি হচ্ছে বেগ, তো সেই বেগটা কত? বেগটা হচ্ছে ভি, এই যে বেগটা হচ্ছে ভি, যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি, এই এম ভি মানেই তো ভরবেগ, তাহলে এইচ ডিভাইডেড বাই পি, বা আমরা ফোটনের ভরবেগ লিখছিলাম না, মনে আছে? পি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা, তো সেটাই তো
এই জিনিস মনে করো আবার প্রমাণ করে দেখাইতে হয় না, এমনিই বোঝা যায়। এমনি ধরো আমরা সাপোজ ফোটনের ভরবেগ পি ইকুয়াল টু কি এইচ বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে, ল্যামডা ইকুয়াল টু কি হবে এইচ ডিভাইডেড বাই পি। এবার কোন একটা কণা পার্টিকেল সে ভি বেগে গতিশীল, তাহলে তার ভরবেগ কত, ভরবেগ এমভি, তাহলে সেই জিনিসটাই চলে আসে। তাহলে কণা বা পার্টিকেল এটা যদি আমরা চিন্তা করে, আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বের করি, তাহলে ল্যামডাটা এটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম ভি বা পি, এইচ ডিভাইডেড বাই পি, ঠিক আছে। কণা চিন্তা করলে এটা। আর ফোটন যদি ভাবো, ধরো ফোটন, যদি তুমি ফোটন বলো তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমসি, কারণ ফোটনের বেগ তো সি, তাহলে এইচ ডিভাইডেড বাই পি। তাহলে দুইটার মধ্যে ভালো করে পার্থক্য বুঝো, যে কোনো একটা কণা ভি বেগে গতিশীল, তাহলে তার বস্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমভি, ঠিক আছে। ফোটন, তাহলে ফোটনের ক্ষেত্রে তো ফোটনের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমসি, ফোটনের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমসি, অথবা ফোটনের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, ফোটনের ক্ষেত্রে। তাহলে আমরা এখন এই ডি ব্রগলি বস্তু তরঙ্গ দৈর্ঘ্যের দু একটা ম্যাথ করতে চাই, তাহলে এই সূত্রটা মাথায় রাখিও, বিশেষ করে উপরেরটা, ঠিক আছে, এই যে উপরেরটা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা দেখি ডি ব্রগলির হিসাবের কয়েকটা ম্যাথ করি। ও তার আগে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে এখানে এই ম্যাথ করার আগে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি পাইলাম, এইচ ডিভাইডেড বাই এম ভি। এবার শোনো, ভি কে অনেক ফরম্যাটে লেখা যায়, ভি কি বেগ না, তো বেগকে অনেক ফরম্যাটে লেখা যায়, বা এইচ ডিভাইডেড বাই পি, তো এইচ ডিভাইডেড বাই পি হচ্ছে ভরবেগ, একে অনেক ফরম্যাটে লেখা যায়। কারণ আমরা জানি ই কে গতিশক্তি, ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, গতিশক্তি ভরবেগের সম্পর্ক, ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, তাহলে পি ইকুয়াল টু 2m ই কে, তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু আরেকটা সূত্র আমরা পাই এইচ ডিভাইডেড বাই যে পি, তাহলে পি ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার ইকুয়াল টু 2m ই কে, তাহলে পি ইকুয়াল টু রুট ওভার 2m ই কে, তাহলে রুট ওভার 2m ই কে, ঠিক আছে। এই যে ই কে কি গতিশক্তি, এবার দেখো তো গতিশক্তি ই কে, গতিশক্তি ই কে এটা ইকুয়াল টু ইভি না, বুঝছো তো, ইভি, ওই যে ইভি ইকুয়াল টু কে ম্যাক্স, মনে পড়ে কে ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা যদি ই কে ইকুয়াল টু ইভি লিখি, ই কে ইকুয়াল টু ইভি লিখি, তাহলে এই যে ই কে, তাহলে সেখানে কিন্তু ইভিও বসায় দেওয়া যায়, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m এর জায়গায় ই ইনটু ভি, এটা কিন্তু বসায় দেওয়া যায়। এবার কথা হচ্ছে ভাই, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমভি কখন লিখবো, এইচ ডিভাইডেড বাই পি কখন লিখবো, এটা কখন লিখবো, এটা কখন লিখবো, অবস্থা বুঝে ব্যবস্থা, যখন যে অবস্থা তখন সেই ব্যবস্থা। এবার তোমার একটা জিনিস আমি বুঝাই, একটা ম্যাথ করে বুঝাই, যে দেখো একটা বস্তুর সাথে যে তরঙ্গ আসলে জড়িত, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে খুবই ক্ষুদ্র। যেমন মনে করো 2 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভর বস্তু, এটা ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 20 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু এত বেগে গতিশীল। তাহলে ডি ব্রগলি বস্তু তরঙ্গ দৈর্ঘ্য কত, বস্তুর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি, এম আর ভি দেওয়া আছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই এম, বস্তুর ভর 2 কেজি আর বেগের মান কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে কত পাচ্ছি দেখো তো, 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 20, দেখো কি বিশাল মান পাচ্ছি নাকি, 1.6565 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 35 মিটার। 2 কেজি ভরের একটা বস্তু, চিনতে পারতেছো, 2 কেজি ভরের একটা বস্তু, চিন্তা করো, কল্পনা করো তোমার বাসায় 2 কেজি ভরের একটা বস্তু আছে, সেটা তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছো, তাহলে তার তখন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা, বস্তু তরঙ্গ দৈর্ঘ্য এইটা। এবার তুমি দেখতে পারবা এটা, আমার একটু দেখাও তো, 10 টু দি পাওয়ার মাইনাস 35 মিটার, একটু দেখাও তো আমার, 10 টু দি পাওয়ার মাইনাস 35 মিটার, চিন্তা করতে পারতেছো জিরোর পরে কতগুলো শূন্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্য তুমি দেখবা, যে তুমি যদি মনে করো ভাই আমি একটা বস্তুকে এইভাবে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে লাফাইতে দেখতে চাই, এটা সম্ভব, বস্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান খুবই ক্ষুদ্র। দেন তাহলে এবার আসো আমরা ডি ব্রগলির বস্তু তরঙ্গ দৈর্ঘ্যের দু একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করি, খুবই সহজ।
একটি কণার গতিশক্তি 16 গুণ বৃদ্ধি করলে 16 গুণ বৃদ্ধি করলে একটি কণার গতিশক্তি 16 গুণ বৃদ্ধি করলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন হবে? তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা কি পরিবর্তন হবে বলো? কোন সূত্র দেবা? সূত্র তো অনেকগুলো শিখছো। এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কি বলছে আগে ভালো করে শোনো তো। একটি কণার গতি শক্তি ইকে, ইকের সাথে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে কোন সূত্রে যাবা? এই যে এটা, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m ইকে, তাহলে এই সূত্রে যাইতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m কণার ভর আর তার গতিশক্তি ইকে। এখন গতিশক্তিটা চেঞ্জ করছি, গতিশক্তি 16 গুণ বৃদ্ধি করছি। এই 16 গুণ বৃদ্ধি করা মানে আবার 17 গুণ ভেবো না, 16 গুণ বৃদ্ধি মানে 16 গুণ, 16 গুণই করছি আর কি, ঠিক আছে? বাংলা কথায় অত ভুল ধরা যাবে না। তো 16 গুণ বৃদ্ধি করা মানে 16 গুণ করা। তাহলে ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2, ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 এইচ কনস্ট্যান্ট, রুট ওভার 2m কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার ব্যস্তানুপাতিক, তাহলে ek2 উপরে আর নিচে ek1, ek1 এটা যদি হয় 16, এটা যদি হয় e, তাহলে ek2 হবে 16 গুণ, 16 গুণ, তাহলে 16e, ek2 হবে 16e, ek1 হবে e, e আর e কাটাকাটি রুট ওভার ল্যামডা 1 বাই ল্যামডা 2। তাহলে ভাই 16 রুট ওভার 4, ল্যামডা 2 ইকুয়াল টু হবে ল্যামডা 1 বাই 4, ল্যামডা 2 অতএব ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা 1 বাই 4। পরিবর্তন, শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, এই শতকরা পরিবর্তন ডেল ল্যামডা ডিভাইডেড বাই আদি, আচ্ছা পরিবর্তন মানে ডেল ল্যামডা, এই যে আগে ছিল ল্যামডা 1 এখন হচ্ছে ল্যামডা 2, তাহলে পরিবর্তন হচ্ছে ডেল ল্যামডা, আগে কোনটা ছিল? ল্যামডা 1 গুণ 100%। এবার এই ডেল ল্যামডা হচ্ছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 1 গুণ 100%। নাও এবার মান বসাও, ল্যামডা 2 এর মান এই যে ল্যামডা 1 বাই 4 মাইনাস ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 1 গুণ 100%, ল্যামডা 1 নাও কমন, তাহলে 1 বাই 4 মাইনাস 1, তাহলে 4 ইনভার্স মাইনাস 1 গুণ 100% বাই 75%, 75% মাইনাস, মাইনাস মানে হ্রাস পাবে, এই মাইনাস কি বুঝাচ্ছে? হ্রাস পাবে বুঝাচ্ছে, 75% কমবে, কত সহজ, ঠিক আছে? এবার 2 নম্বর বলা হচ্ছে একটি কণা বিস্ফোরিত হয়ে 27:3 27:1 ভর খণ্ডে ছুটে গেল, 27:1 ভর খণ্ডের অনুপাতে ছুটে গেল, অনুপাতে ছুটে গেল, খণ্ডদ্বয়ের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত বলো, পারবা? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? 16 গুণ বৃদ্ধি মানে 17 গুণ হওয়া, এটা মানি না, মানবো না। ইয়েস, 16 গুণ বৃদ্ধি মানে 16 গুণ। এবার দেখো ফার্স্ট পার্টের একটা কনসেপ্টের সাথে এটা মিশানো হয়েছে। ফার্স্ট পার্টের কোন কনসেপ্ট? ওই যে ভর বেগের সংরক্ষণশীলতা। একটা বস্তু, এই যে এই বস্তুটা হয়েছে কি বিস্ফোরণ হয়ে দুইটা টুকরা হয়েছে, এই একটা টুকরা, এই একটা টুকরা, দুইটা টুকরা হয়েছে, এই একটা টুকরা, এই একটা টুকরা। এখন টুকরা হয়ে দুইটা টুকরা হয়ে একটু দূরে দূরে আঁকি,
তারা একটা হচ্ছে 27:1 ভর অনুপাতে। তাহলে এর ভরটা ধরো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, ঠিক আছে, এর বেগটা v1, এর বেগটা v2। তাহলে ভরের যে অনুপাতটা m1/m2 এটা হচ্ছে 27/1, 27/1। এবার v1 আর v2 বেগ বের করতে হবে। তো ভর বেগের সংরক্ষণশীলতা, এটা যখন ছিল তখন তো তার কোনো বেগ ছিল না, এটা হচ্ছে পুরো ভর। তাহলে পুরো ভর ধরো m, তো তার কোনো বেগ ছিল না। এবার ভর বেগের সংরক্ষণশীলতা কাটাচ্ছি আমরা, সংঘর্ষ বা বিস্ফোরণের আগে ভরবেগ, সংঘর্ষ বা বিস্ফোরণের পরে ভরবেগ। তাহলে পরে হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। তো দেখো এখানে প্লাস দিব না, এখানে দিব মাইনাস, কারণ অবশ্যই ভরবেগ সংরক্ষণশীল রাখতে গিয়ে এটা যেদিকে যাবে এটা তার বিপরীত দিকে যাবে। তুমি প্লাস দিলেও কোনো সমস্যা, কোনো সমস্যা। আমি যদি বেগ বের করতে চাই, ধরো v1 v2, v2 এর সাথে m2 গুণ আর v1 এর সাথে m1 গুণ, এই নিচে সামনে কি একটা মাইনাস, মাইনাসটা আমরা দিব না, আমরা বেগের অনুপাত চাচ্ছি, মাইনাস দিয়ে কি হবে, মাইনাসটা তো দিক বুঝায়, মাইনাসটা বুঝাই m1 যেদিকে গেছে m2 তার বিপরীত দিকে গেছে, এইটাই জাস্ট বুঝাই। তাহলে মাইনাসটা না দিলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। তাহলে এবার m2 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 আর m1 এর ওই যে রেশিও 1/27, দেখছো 1/27 রেশিও হচ্ছে 1/27। এখন আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চাইছে। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, ডি ব্রগলি আসো। তাহলে λ1 এটা হচ্ছে h ডিভাইডেড বাই m1 v1, λ2 এটা হচ্ছে h ডিভাইডেড বাই m2 v2। তাহলে λ1 ডিভাইডেড বাই λ2, তাহলে কি হলো, উপরে m2 v2 আর নিচে m1 v1। এবার m2 বাই m1, m2 বাই m1 মানে 1/27, আর v2 বাই v1, v2 বাই v1 মানে 27/1, 27/1, 1:1, 1:1, তাই হবে সেম। তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস আসে, 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে, যে দেখাও যে কোন একটা বস্তু বিস্ফোরিত হইলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। যদি একটা বস্তু বিস্ফোরিত হয় তাহলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? ভাই একটা প্রশ্ন আছে, আমাদের জড়তার ভ্রামকের আপেক্ষিকতা হয় কি? হ্যাঁ, ভরের যদি পরিবর্তন হয় তাহলে হবে। তাহলে 2 নম্বর ডান, 2 নম্বর ডান। এবার আসো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে, এটা খুবই বাস্তব একটা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি বলতেছে? বলতেছে পড়াশোনা আর খেলাধুলা একসাথে হয় না, পড়াশোনা বেশি হলে খেলাধুলা কম হবে, খেলাধুলা বেশি হইলে পড়াশোনা কম হবে। এখন তার খেলাধুলা না, এখন তার পোলাপান খেলাধুলা করে না, এখন কি করে, ফেসবুকিং করে, এখন মোবাইল টিপে। তো মোবাইল টেপা এবং পড়াশোনা এই দুইটা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, মোবাইল টেপা পড়াশোনা একসাথে হবে না। তুমি যদি মোবাইল টেপার দিকে বেশি নজর দাও, ফেসবুকে কোনটা কি ভাইরাল, কে কার পিছনে লাগলো, ঠিক আছে, ফেসবুকে কে মনে করো যে হট টপিকে আছে, এইগুলোর যদি তুমি খবরাখবর রাখো তাহলে পড়াশোনা হবে না, পড়াশোনা অনিশ্চিত। যদি পড়াশোনা নিশ্চিত করতে চাও তাহলে তুমি আজারা এসবের সময়ই পাবা না, ঠিক আছে, ফেসবুকিং করার, আজারা ফেসবুকিং করার সময়ই পাবা না। তারপরে মনে করো যে পড়াশোনা ব্যতীত অন্যান্য দিকে নজর দেওয়া, ঠিক আছে, সোশ্যাল যে অ্যাক্টিভিটি গুলো আছে, জনদরদি কার্যক্রম যেগুলা, এগুলো করার তুমি সময়ই পাবা না। তাহলে তখন কি হবে, ওইগুলো হবে অনিশ্চিত। একটা নিশ্চিত করতে গেলে আর একটা অনিশ্চিত হবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে পাবজি খেলা, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। তো এইদিকে যদি তুমি নজর দাও তাহলে পড়াশোনার দিক থেকে নজর ছড়ে যাবে, আর যদি পড়াশোনার দিকে নজর দাও, পড়াশোনা নিশ্চিত করতে চাও, তাহলে এই সকল জিনিস অনিশ্চিত হয়ে যাবে। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, বুঝছো? এটাই কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই তো সব জিনিস। তো এবার আমি তোমাকে বলি হাইজেনবার্গ আসলে কি বলছে। হাইজেনবার্গ বলছে তুমি কোন বস্তুর অবস্থান এবং ভরবেগ বা বেগ ধরো, এটা একই সাথে হিসাব করতে পারবে না।
তুমি যদি ভরবেগের ভুল কমাইতে চাও তাহলে তোমার অবস্থান নির্ণয়ের ভুলের পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ তুমি অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়বে। আর তুমি যদি মানে অবস্থানকে নিশ্চিত করতে চাও কোন বস্তুর, তাহলে ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়বে। ভরবেগের হিসাব করতে তোমার মনে করো যে ত্রুটি বেশি হবে, অনিশ্চয়তার পরিমাণটা বাড়বে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমার আমি বললাম সরল রৈখিক রাস্তায় একটা গাড়ি চলতেছে, তুমি আমারে এই গাড়ির অবস্থানটা হিসাব করে দেখাও। ঠিক আছে, এই গাড়িটার অবস্থান দেখো, গাড়িটা চলতেছে, গাড়ি কিন্তু থেমে নেই, গাড়িটা চলতেছে। এই যে গাড়ি চলতেছে, গাড়ির এই যে ভিন্ন ভিন্ন অবস্থান, গাড়ি একটু পরে এখানে, তারপরে গাড়ি একটু পরে এখানে, ঠিক আছে, গাড়ি একটু পরে এখানে, তো তিনটা ভিন্ন ভিন্ন গাড়ি হয়ে গেল রে। আচ্ছা ধরো এই একই গাড়ি, তিনটা ভিন্ন ভিন্ন অবস্থান, গাড়ি যাচ্ছে। আমি তোমাকে বললাম এই গাড়িটা কোথায়, গাড়িটা কোথায়? ধরো এখানে একটা সবুজ গাছ আছে, এই গাড়িটা যে এখানে না, এখানে একটা সবুজ গাছ আছে, সবুজ গাছটার সামনে। এখানে মনে করো একটা গোলাপি গাছ আছে, গোলাপি গাছটার সামনে। তারপরে এখানে মনে করো একটা আকাশি গাছ আছে, এই যে আকাশি গাছটা তার সামনে। গাড়ি কিন্তু যাচ্ছে এভাবে, তিনটা গাছ, তিনটা গাছ, তিনটা গাছের সামনে গাড়ি। এবার আমি তোমাকে বললাম গাড়ির অবস্থান আমাকে নির্ণয় করে দেখো। ভাই যখন অবস্থান নির্ণয় করতে হবে তুমি কি করবে জানো? একটা ক্যামেরা ধরবা, ক্যামেরা ধরে রেডি 1 2 3 ক্লিক। ক্যামেরা একটা ছবি ছবি আমার দেখাবা। দেখেন ভাই, এই যে দেখেন গাড়িটা এই যে গোলাপি গাছের সামনে, তুমি আমাকে বলবা। তখন আমি দেখবো হ্যাঁ গাড়িটা, ইয়েস এই যে গোলাপি গাছটার সামনে গাড়িটা, এই যে গাড়ির অবস্থান আমি দেখে ফেলছি, অবস্থান নিশ্চিত, অবস্থান নিশ্চিত। এবার তুমি বলো এই যে গাড়ি তো তুমি দেখতেছো, অবস্থান দেখতেছো, তুমি কি দেখতেছো? ভিডিও আর ইমেজ, ভিডিও আর ইমেজ, কি দেখতেছো? ইমেজ দেখতেছো, ভিডিও দেখতেছো না। কিন্তু তোমার আমি গাড়ির অবস্থান দেখাইছি, অবস্থান ছবি, তাহলে ছবিতে তুমি গাড়ির অবস্থান, নির্দিষ্ট অবস্থান দেখতে পাচ্ছ, তুমি ইমেজ দেখতে পাচ্ছ। গাড়ির বেগ কত? তোমার যদি ছবিতে জিজ্ঞেস করি গাড়ির বেগ কত, গাড়ির বেগ দেখে বলো, তুমি কি বলবা? ভাই গাড়ির বেগ 0, গাড়ির বেগ নাই, গাড়ি থেমে আছে। কিন্তু গাড়িটা কি থেমে ছিল? গাড়িতে তো একটা গতিশীল গাড়ি ছিল। তাহলে তুমি দেখো অবস্থান নির্দিষ্ট করতেছো, অবস্থান ফিক্সড করতেছো, অবস্থান ফিক্সড করতে গিয়ে তুমি গাড়ির বেগ বের করতে পারতেছো না, ভরবেগ বের করতে পারতেছো না। তাহলে অবস্থান নিশ্চিত, ভরবেগ একেবারেই অনিশ্চিত। ভরবেগ নিশ্চিত করতে পারতেছো না, বেগ নিশ্চিত করতে পারতেছো না। এবার তুমি ধরো চাও বেগ, এই বেগ মানে কি? স্মরণের পরিবর্তনের হার। বেগ মানে কিন্তু স্মরণের পরিবর্তনের হার। স্থির গাড়ি থেকে বেগ বোঝা যাবে না, বেগ বের করার জন্য দুইটা পয়েন্ট লাগবে। ধরো দুইটা পয়েন্ট, এখান থেকে ধরো গাড়ি চলা শুরু করছে এই যে সবুজ গাছের সামনে থেকে, এই পয়েন্টে গাড়ির অতিক্রান্ত দূরত্ব s1, এই পয়েন্টে গাড়ির অতিক্রান্ত দূরত্ব s2, এই পয়েন্টে যখন ছিল তখন t1, এই পয়েন্টে যখন ছিল তখন t2। এইবার একটা ভিডিও করব আমি তোমার, একটা ভিডিও না করলে তুমি গাড়ির বেগ বুঝবা না। কারণ গাড়ির বেগ বের করতে গেলে দুইটা অবস্থান জানা লাগবে, যে t1 এ s1 ছিল, t2 তে s2, তাহলে বেগ v হবে ডেল s বাই ডেল টি, বেগ v হবে ডেল s বাই ডেল টি। এখান থেকে তুমি বেগ পাবা, উপরে স্মরণের পরিবর্তন, নিচে বেগের সময়ের পরিবর্তন। তা আমি তোমাকে যদি গাড়ির বেগ দেখাইতে চাই, আমি তোমাকে ইমেজ দেখাচ্ছি, ইমেজ দেখাইছি আমি তোমার, তুমি বলতেছো ভাই গাড়িটা স্থির, আমি তোমার বলতেছি না রে গাড়িটা গতিশীল, আমি গতিশীল গাড়ির ছবি তুলে নিয়ে আসছি। তুমি তখন ভাই কেমনে দেখেন, এই দেখেন স্থির একটা গাড়ি, স্থির দেখেন স্থির, তুমি আমার এইটা বলবা। তখন আমি বলবো ধুর দাঁড়াও ভিডিও করে নিয়ে আসি। তখন আমি একটা ভিডিও চালু করবো এখান থেকে, ভিডিও, এই যে ভিডিও চালু করলাম এইখান থেকে শুরু, গিয়ে ভিডিওটা এখানে শেষ হয়েছে, যে গাড়ি এতক্ষণ গেছে, এইভাবে ভিডিওটা করছি। এবার এই ভিডিওটা করে নিয়ে তোমাকে আমি দেখাবো, এই দেখো গাড়ি যে তুমি বলতেছিলে স্থির, দেখো এই যে ভিডিও দেখো। তুমি তখন গাড়ির ভিডিওটা দেখবা, তুমি দেখবা হ্যাঁ গাড়ি তো গতিশীল, গতিশীল গাড়ি। এবার তোমার যদি ওই সময় জিজ্ঞেস করা হয় গাড়ি কোথায়, গাড়ি কোথায়, বলতে পারবা? বলতে পারবে না। তুমি গাড়ি কোথায় বলতে পারবে না। আর তুমি বলতে ভাই এই যে গোলাপি গাছটার সামনে, গোলাপি গাছটার সামনে, ভিডিওতে একটু পরে গাড়ি তো সামনে আগাই গেছে, একটু পরে তো গাড়ি সামনে আগাই গেছে, আকাশি গাছটার সামনে চলে আসছে। তাহলে তুমি দেখো অবস্থান নির্দিষ্ট করতে বলতে পারলা না। তাহলে অবস্থান বলতে গিয়ে বেগ বলতে পারতেছো না, আর বেগ বলতে গিয়ে অবস্থান বলতে পারতেছো না। তাহলে একটা নিশ্চিত হলে আর একটা পুরোপুরি অনিশ্চিত, একটা 100% ত্রুটিপূর্ণ হইলে আর একটা একেবারে ত্রুটি ভরা, কিছুই জানো না তুমি। তাহলে এই যে একটার দিকে নজর দিলে অন্যটা থেকে নজর সরে যাবে। ঠিক আছে, তুমি যখন গাড়ির অবস্থানের দিকে নজর দেবা, বেগ দেখতে পারবা না, বেগ বুঝতে পারবা না, বেগ হিসাব করতে পারবা না। আর যখন বেগের হিসাবটা করতে পারতেছো তখন অবস্থানের হিসাবটা করতে পারতেছো না।
ঠিক আছে? কি ব্যাপার, তোমরা কাঁদতেছো কেন? কান্দিও না, কান্দিও না, কান্দিও না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গ বলতেছে যে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ এই দুইটা যুগপথে নির্ণয় করা যায় না। এই দুইটার গুণফল, এই যে ডেল পি ডেল এক্স। ডেল পি মানে কি? ডেল পি মানে কি? ভরবেগের মান না, ভরবেগের ত্রুটি। ডেল এক্স ভরবেগের ত্রুটি, হিসাবের ত্রুটি। এই দুইটার গুণফল হবে h ডিভাইডেড বাই 4 পাই। h তো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এর সমান অথবা বেশি ত্রুটিটা। ঠিক আছে, সমান অথবা বেশি। তার মানে দেখো, ধরো আমরা সমান ধরে যদি হিসাব করি আর কি, ধরো সমান ধরে হিসাব করলাম, তাহলে ডেল এক্স এর মান কমলে, ডেল এক্স এর মান যদি কমে এটার মান বাড়বে, অর্থাৎ এই ত্রুটিটা কমলে এই ত্রুটিটা বাড়বে। এই ত্রুটিটা কমা মানে নিশ্চিত হওয়া, নিশ্চিত হওয়ার প্রবণতা বাড়ে, নিশ্চিত হওয়ার প্রবণতা প্রবণতা বাড়া। তাহলে এটা তখন এটা এর ভুলের পরিমাণ ডেল পি, ডেল পি তখন বাড়বে, ডেল পি ভুল বাড়বে, তাহলে এর অনিশ্চিত হওয়ার প্রবণতা বাড়বে, অনিশ্চিত হিসাবের প্রবণতা হওয়ার প্রবণতা বাড়বে, বাড়বে। বুঝতে পারছো? তাহলে একটা নিশ্চিত হতে গেলে আরেকটা অনিশ্চিত হয়ে যাবে। ঠিক একেবারে উল্টা বলা যায়। এটা যদি আমি হিসাবের যদি ত্রুটি বাড়াই, তাহলে এটার আবার ত্রুটি কমবে, এটার আবার ত্রুটি কমবে। দ্যাট মিন্স ধরো এই যে একটু এভাবে বুঝাই, ডেল পি আমি খুব ভালো নিশ্চিত, তাহলে তখন ডেল এক্স, ডেল এক্স অনিশ্চিত। এই যে ছোট করে নিলাম, অনিশ্চিত, এটা নিশ্চিত, এটা অনিশ্চিত। ঠিক আছে? তো এর যে হিসাব নিকাশটা এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাই। আর যখন ডেল এক্স আমি নিশ্চিত হয়ে যাব, ডেল এক্স নিশ্চিত, নিশ্চিত হওয়ার প্রবণতা বাড়বে, তখন ডেল পি এটা হয়ে যাবে অনিশ্চিত। ঠিক আছে, এটা হয়ে যাবে অনিশ্চিত। বুঝতে পারছো? h/4 পাই। তো এই h/4 পাই এটাকে আমরা h কাট দিয়ে লিখতে পারি। h কাট হচ্ছে h এর মাথা কাটা, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা 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 বলা হয়েছে প্লাঙ্কের হ্রাসমান ধ্রুবক। আমরা এটাকে বলি, আমি এটাকে বলি মাথা কাটা, মাথা কাটা h, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, হ্রাসকৃত ধ্রুবক। তো এটা হচ্ছে h মাথা কাটা, এটা হচ্ছে h/2 পাই। তাহলে এখানে দেখো h/4 পাই আছে, তাহলে 2 রেখে 2 পাই, 2 রাখো, 2 রাখলে 2 পাই, তাহলে h/2 পাই মানে h মাথা কাটা। তাহলে তখন ডেল পি আর ডেল এক্স, ডেল পি আর ডেল এক্স হবে গ্রেটার দেন অর ইকুয়াল মাথা কাটা h/2। বুঝছো? মাথা কাটা h/2। এই ক্লিয়ার? তাহলে আসো, তাহলে আসো দেখো, তাহলে ডেল পি, এটাকে আমরা ডেল পি ডেল এক্স h/2, h মাথা কাটা বাই 2, এটা যেমন লিখতে পারি, এটা একটা ফরম্যাট। ঠিক তেমনি এই ভরবেগকে আমরা ধরো গতিশক্তি, আর ডেল এক্স কে আমরা সময় লিখতে পারি, ডেল টি। এটা আমরা লিখতে পারি যে শক্তি ইনটু ডেল টি, গতিশক্তি না সরি, শক্তি, শক্তি ইনটু ডেল টি। এটাও এরকম একইভাবে, একই রকম। তাহলে এটাও ফরম্যাটটা লেখা যায়। তো আমাদের নরমালি এই ফরম্যাটটাই লাগে, এটা দিয়ে আমরা ম্যাথ করি। তো এর একটা ম্যাথ আছে, হই থামো, চিল্লাপাল্লা লাগাইছে। আসো এর একটা ম্যাথ আছে, এইবার একটা ম্যাথ একটু করি। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আর অপূর্ব ভাইয়ের অনিশ্চয়তা নীতি হচ্ছে এটা। অপূর্ব ভাইয়ের অনিশ্চয়তা নীতি হচ্ছে এটা। ডেল পড়াশোনা, ডেল পড়াশোনা ইনটু ডেল ফেসবুকিং, ফেসবুকিং গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাই। এটা হচ্ছে অপূর্ব ভাইয়ের মানে অনিশ্চয়তা নীতি। বুঝছো? একটা নিশ্চিত করবা আর একটা অনিশ্চিত হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো দেখো, একটা ছোট্ট ম্যাথ করব, ম্যাথ করেই শেষ, শেষ পড়াশোনা। অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, অনিশ্চয়তা হিসাব করো যদি, হিসাব করো যদি ভরবেগ নির্ণয়ে, ভরবেগ
নির্ণয়ে অনিশ্চয়তা 0.1% হয়। ভরবেগ নির্ণয়ে অনিশ্চয়তা 0.1% হয়। আর বস্তুটি যদি একটি টেনিস বল যার ভর 0.2 কেজি ও বেগ 10 মিটার পার সেকেন্ড। আর 2 নম্বর, একটি ইলেকট্রন, বস্তুটি একটি ইলেকট্রন যার ভর 9.11 into 10 to the power minus 31 কেজি আর বেগ 2 into 10 to the power 6 এত মিটার পার সেকেন্ড হয়। তো চলো দেখি করি। দেখো 1 নম্বরটা কি বলা হচ্ছে, অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা হিসাব করো, ডেল এক্স হিসাব করতে বলছে। যদি ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা 0.1% হয়, অর্থাৎ ভরবেগের যে মান ত্রুটি হবে তার 1%, মানে ডেল পি হবে পি এর ভরবেগের, মানে তুমি ভরবেগ হিসাব করলো, কিন্তু ভরবেগের অনিশ্চয়তা, ভাই অনিশ্চয়তা মানে ত্রুটি, সেই ত্রুটি হবে ভরবেগের মানের 0.1%। এই হচ্ছে কথা। একটা টেনিস বল যার ভর এত বেগ এত, তাহলে ভরবেগটাকে বের করি, পি ইকুয়াল টু এমভি। 0.2 ইন্টু ভি হচ্ছে 10, 0.2 ইন্টু ভি, তাহলে 0.2 ইন্টু ভি হচ্ছে 10, তাহলে 2 মিটার কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে ভরবেগ। এবার আমাদের অবস্থানের অনিশ্চয়তা হিসাব করতে বলছে, তাহলে ডেল এক্স লাগবে। তো ডেল পি ইন্টু ডেল এক্স, আমরা যখন ম্যাথ করব তখন এইচ ডিভাইডেড বাই 4 পাই দিয়ে করবো, বুঝছো? এইচ ডিভাইডেড বাই 4 পাই দিয়ে ম্যাথ করবো যখন। তাহলে ডেল পি এটা হচ্ছে 2, ডেল এক্স 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.1416। তাহলে অবস্থানের অনিশ্চয়তা হবে, সরি ডেল পি কিন্তু 2 না, ডেল পি হচ্ছে যে পি এর 0.1%, তাহলে 2 গুণ 0.1%, তাহলে 0.1 ডিভাইডেড বাই 100, তাহলে 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 34 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.1416। ওকে, এবার উপরে তাহলে গুণ হলো 100, 100 উপরে গুণ হলো, আর নিচে তাহলে 2 গুণ 0.1 ভাগ হলো। তাহলে এটা আসছে অবস্থানের অনিশ্চয়তা আসছে ডেল এক্স 2.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 32 এত মিটার। এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, ঠিক আছে? তো ভাই সেম একইভাবে ইলেকট্রনের ভর এত বেগ এত, তো পারা যাবে না? এটা হোমওয়ার্ক থাকুক, এটা নিজেরা করবা, ঠিক আছে? এটা নিজেরা করবা। 2.63 এই আমার হিসাবটা ঠিক আছে? দেখো তো, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা এবার 2 নম্বরটা নিজেরা করবা। 2 নম্বরটা এইচ ডাব্লিউ একই রকম, সেম একই রিপিট। ওকে ভাই, ধোকা দেন না, ধোকা দেব না, ধোকা নেই, ধোকা শেষ। তাহলে এই অধ্যায় শেষ, আমার সাথে ক্লাসও শেষ। দাও, তোমাদের আর জ্বালানো লাগবে না, আর বড় বড় ক্লাস করতে হবে না, আর বেশি বেশি ম্যাথ করা লাগবে না, আর বেশি বেশি ডেরিভেশন করা লাগবে না, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে আমাদের একাডেমিক ক্লাস, বিশেষ করে আমার একাডেমিক ক্লাস শেষ। তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করবো কেন? দাঁড়াও।
এই পাগল হয়েও না, দাঁড়াও। মাইক্রোফোন অন। ওকে, মাইক্রোফোন অন করলাম, একসাথে কথা বলা শুরু করিও না। দাদা নমস্কার। হ্যাঁ বলো। দাদা নমস্কার। ও দাদা জয় দাদা নমস্কার। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করিও। দাদা দোয়া করেন আমাদের দাদা জন্য। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, তোমাদের জন্য সবসময় দোয়া থাকলো। আসসালামু আলাইকুম আর ভাইয়া। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, ভার্সিটি টার্গেট, তাদের সাথে দেখা হবে। যাদের মেডিকেল টার্গেট, তাদের সাথে আর দেখা হবে না এফআরবি ছাড়া। দাদা নমস্কার। দাদা রাজশাহী আসলে অবশ্যই ত্যাগ করবো দাদা। দাদা দাদা আমার একটা এখন কোশ্চেন তো ছিল। যেহেতু আমাদের কথা মনে রাখেন। আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সুতরাং তোমরা রাজশাহী আসবা। রাজশাহী আসলে দেখা হবে, চেষ্টা করবো রুয়েটের পরীক্ষা দিতে থাকার। দাদা আপনাদের রাজশাহী টিপ দিয়েন। যে অবস্থা ভাইয়া ইঞ্জিনিয়ারিং কবে শুরু করবেন? প্রি ইঞ্জিনিয়ারিং। প্রি ইঞ্জিনিয়ারিং এই যে এই সাইকেলের ক্লাস শুরু শেষ হইলেই দেখবা কয়েকদিনের মধ্যেই হয়তো প্রি ইঞ্জিনিয়ারিং এর মানে আমরা কোর্সটা লঞ্চ করে দাদা খুলনা কবে আসবে? জি দাদা তার জন্য অপেক্ষায় আছি। দাদা একটু বলেন। ভাইয়া একটা প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হ্যালো দাদা একটা কোশ্চেন ছিল। সবাই একসাথে কথা বলছো তো আমি কিছু শুনতে পাচ্ছি। দাদা আমার কোশ্চেন ছিল। দাদা দাদা একটা কোশ্চেন ছিল। দাদা আগের উত্তরগুলো রিভিশন দিব। রিভিশন মেথডটা কেমন হওয়া উচিত রে? দাদা একটা কোশ্চেন ছিল দাদা। বলো। আমি তো কোশ্চেন তো তোমরা করতেছো কিন্তু আমি কোনোটাই শুনতে পাচ্ছি না। ভাইয়া একজন একজন করে পারমিশন দেন। একদম একজন একজন করে না দিলে সবাই একসাথে কথা বলবে। একজন একজন করেই করতে বলেন। কারা তুলবে আচ্ছা, প্রথমে দাদা বলো, দাদা কেবল যে বললা দাদা সে বলো, কেবল যে বললা দাদা সে বলো। হ্যাঁ দাদা আমি বললাম। বলো। দাদা আমার মেইনলি টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। হুম। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে তো দাদা বুয়েট একটা ড্রিম, এটা সিম্পল কথা। হ্যাঁ, তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি সাইকেলের ক্লাসগুলা খুব ভালো করে করছো আশা করি, যেহেতু আমাদের সাথে ছিলা। তোমার জি দাদা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের চেয়ে বেশি প্রিপারেশন তোমার হয়ে গেছে। এখন তোমার যেটা করতে হবে, বোর্ড পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে যাতে ভালো নাম্বার আসে। এখন ভালো নাম্বার আসার জন্য একটু বেশ টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। মানে যে ধরনের কোশ্চেন দেখবা বোর্ডে আসছে ওই টাইপের কোশ্চেন বেশি করে অ্যানালাইসিস করতে হবে, নির্ভুলভাবে এমসিকিউ সলভ করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই চারটা সাবজেক্টে বেশ ভালো পয়েন্ট রাখা লাগবে। এবার তারপরে কি করতে হবে, তোমার ধরো পয়েন্ট থাকবে, তুমি কনফিডেন্স, তোমার পয়েন্ট থাকবে, তাহলে তুমি যেটা করবা, এই যে আমরা কয়েকদিন পরেই প্রি ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সটা সেটা লঞ্চ করে দিব, আর্কাইভের ক্লাসগুলো দিয়ে দিব। তুমি কি করবা, ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করতে থাকবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর ধরো আমাদের এসিএস এর যে বই, তারপরে তোমার মূল বই, যে কোনো একটা মূল বই, বইয়ের ম্যাথ গুলা করে ফেলো, কোশ্চেন ব্যাংক করে ফেলো, প্রিপারেশন ডান। অনেকের মনে করো যে সাপোজ অ্যাডমিশনের আগেই অ্যাডমিশনের প্রিপারেশন ডান। জি দাদা ভাইয়া দাদা হ্যাঁ ভাইয়া, কে বলে যে কে যেন ভাইয়া বললা, এটা ভাইয়া বলো এবার। বলো। কি ভাই আমি বলছি আলোক তড়িৎ নির্গমনের সূত্র এইগুলো কি লাগবে? আলোক তড়িৎ নির্গমনের সূত্র কোনটা? বইতে আছে দেখছি 4টা সূত্র আছে। বইয়ে আর যা আছে ওগুলা মুখস্থ করে নিও, বইয়ে যা ইম্পর্টেন্ট জিনিস সব পড়াই দিছি। দাদা এবার বলো। হ্যাঁ দাদা আদাব, তুমি বলো এবার। বলছি দাদা আমি শুধু লেকচার স্লাইড করছি, মানে বইও করা হয় নাই, আবার তেমন বেশি সিকিউরিটি করতে বলো পারলাম না। ভাই আমি লেকচার স্লাইড করছি, বই করা হয় নাই। তুমি বই কি একটু উল্টে দেখো নাই? বই ধরো একটু উল্টে দেখো নাই? বই কি আছে তুমি দেখো না? বই যে জিনিসগুলো আছে দেখতে হবে না তোমার? যে দেখি তো বই কি আছে, ভাই কি পড়াইলো, ভাইকে এত অন্ধবিশ্বাস কেন করবা? বই একটু উল্টা পাল্টা দেখো, আর বইয়ের ম্যাথ গুলা করো, বইয়ের প্র্যাকটিস গুলা করো, দেখবা সবই পারো। তোমার মনে করো যে মানে তুমি আমাদের ক্লাসের করানো ম্যাথ গুলা করার পরে বইয়ের ম্যাথ গুলা করতে গিয়ে দেখবা আরে এ এত সহজ ম্যাথ দিয়ে রাখছে বইতে, দূর কি করছে এগুলা, এরকম মনে হবে। সবই ম্যাথ পারি। কনফিডেন্স বাড়বে। বই না দেখলে হবে না, অবশ্যই বোর্ড বই একটু দেখবা, বোর্ড বই একেবারে দেখবা না তাহলে তো হবে না। ভাইয়া ভাই আমার একটা প্রশ্ন ছিল। নূর, নূর বলো। বি কে নূর,
কই বিকে নূর আছে এখানে? বারবার হাত তুলতেছে। ভাইয়া দাদা হ্যাঁ বলো। ভাইয়া কম্পটন ক্রিয়াতে তো গতিশক্তি সমান হাফ এমভি স্কয়ার ইউজ করা যায় না, কিন্তু ওখানে ভরবেগ নির্ণয়ের সময় কেন পি সমান এমভি ইউজ করা যায়? ভরবেগ তো সবসময় পি ইকুয়াল টু এমভি। কিন্তু এখানে ভি তো মানে আলোর বেগের কাছাকাছি, তাহলে ওইটা ইউজ করা যাবে? কেন যাবে না? ভি তো ভি, তো কেন যাবে না? ভরবেগের সূত্র তো সবসময় এমভি। তুমি তুমি আমাকে বলো ভরবেগের সূত্র তুমি ইসে কি শিখছো? ভরবেগ পি ইকুয়াল টু এম ইনটু ভি, ওই এম টা চেঞ্জ হচ্ছে। এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বেস বাই সি স্কয়ার। তাহলে হাফ এমভি স্কয়ার এম কে কি চেঞ্জ করে ওটা ইউজ করা যাবে? এম কে চেঞ্জ করে এম নট রুট ওভার, না না এটা তো হলো। এম কে তো চেঞ্জ করে ওইভাবে হবে না। গতিশক্তির তো সূত্র এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তুমি যদি এই গতিশক্তির এই সূত্রটা ইউজ করতে যাও করো, দেখবা উত্তর একই আসবে, কাছাকাছি আসবে। তবে যেভাবে শিখাইছে এইভাবে শিখিও। হ্যালো দাদা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ আবু আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম বলো। দাদা দাদা হ্যালো। বলো বলো বলো। কেমন আছেন দাদা? খুলনা কবে আসবে? বুঝলাম না। ভাইয়া খুলনা কবে আসবে? আবার সবাই একসাথে কথা বলছে। ভাইয়া প্রি ইঞ্জিনিয়ারিং যে কোর্স খুলবেন এটাতে কি ফুল সিলেবাস পড়াবেন নাকি শর্ট সিলেবাস? ইঞ্জিনিয়ারিং এ তোমাদের শর্ট সিলেবাসই থাকবে। ইঞ্জিনিয়ারিং এ শর্ট সিলেবাস। ভাই আমাদের এখন আগানো গ্যাপ আছে, তাহলে কি করবো? সমাবর্তন কি হাইডেন্সের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়? ওরে আল্লাহ। আর ভাইয়া কিছু প্রি শুনতে ইঞ্জিনিয়ারিং ভাইয়া প্রি ইঞ্জিনিয়ারিং করার পাশাপাশি কি এফআরবি তে পড়বো? ভাইয়া দাদা খুলনা কবে আসবে দাদা? খুলনা ও দাদা দাদা তোমাদের কারোর কথা শুনতে পাচ্ছি না। সবাই একসাথে লিখে দাও। এখানে লিখো, কমেন্ট করো। বলি নাই। ও দাদা ও দাদা বলো দাদা। দাদা আনমিউট বন্ধ করে দেন। দাদা অবস্থা খারাপ। মাইক বন্ধ করে দিছি। ওকে, এবার কারো কিছু বলা থাকলে তাড়াতাড়ি এখানে কমেন্ট করো। যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে, ইম্পর্টেন্ট কথা না থাকলে না, যে একবার বলছো সে আর কিছু বলিও না। দাদা আমার নামটা একটু নেন, এটা ইম্পর্টেন্ট কথা। আরিফুল ইসলাম নিলাম। তারপরে দাদা আমার নামটা একটু নেন, নিলাম। আনিসুর রহমান তোমার নামও নিলাম। আরে নিলাম রে ভাই, নাম নিলাম। আর কত? আবার কমেন্ট করে। এতবার নাম নিতে বলতেছে, এবার তো মনে করো যে জিকির করা লাগবে তোমার নাম নিয়ে। তোমার নাম নিতে এবার জিকির করা লাগবে। ওকে টাটা, ভালো থাকো সবাই, পড়াশোনার মধ্যে থাকো। আর দেখা হচ্ছে এফআরবি তে দেখা হবে, ইঞ্জিনিয়ারিং বেচে দেখা হবে, ভার্সিটি বেচে দেখা হবে। শুধু মেডিকেলের পাপিগুলোর সাথে দেখা হবে না।